এখনো সময় আছে, আমাকে ডিভোর্স দিয়ে দে। আমাকে মেরে ফেলতে চাইলে মেরে ফেল, তবুও ডিভোর্স দিব না। এত সহজে তো তোকে মারবো না, তোকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। কথাটা বলে আমি উঠে দাঁড়ালাম। বাথরুম থেকে এক বালতি পানি এনে সোফায় ঢেলে দিলাম। ওয়ার্ড্রোব ও আলমারিতে যতগুলো কাপড় চাদর ছিল সব বাথরুমে ভিজিয়ে রাখলাম। কাল সকালে অসুস্থ শরীরে রিমিকে এসব ধুতে হবে। আমি মনে মনে শয়তানে হাসি দিলাম। রিমি চোখ বড় বড় করে আমার এসব কাণ্ড দেখছে। হয়তো বুঝতে পারছে না কেন আমি এসব করছি। আমি বিছানা থেকে একটা বালিশ রিমির মুখে ছুঁড়ে মেরে চুপচাপ নিচে শুয়ে পড়। আমার কাছে আসারও চেষ্টা করবি না। আজ থেকে তুই আর আমি আলাদা বিছানায় ঘুমাবো। আমি এই অসুস্থ শরীর নিয়ে ফ্লোরে ঘুমাবো? সেটা তোর ব্যাপার, থাকতে না চাইলে চলে যা, কিন্তু বিছানায় তোর জায়গা হবে না। রিমি কিছুক্ষণ ছলছল চোখে আমার দিকে তাকিয়ে রইল। এসব করার মানে কি? তোকে কষ্ট দিচ্ছি, ধীরে ধীরে এর মাত্রা আরও বাড়বে। তুই কি ভেবেছিস এসব করলে আমি তোকে ডিভোর্স দিব? সেটা সময়ই বলে দেবে। ঠিক আছে, আমিও দেখি তুই আমাকে কত কষ্ট দিতে পারিস। তুই খুব জেদি মেয়ে রিমি, মেয়েদের এত জেদ ভালো না। এটা জেদ না, আমার ভালোবাসার পরীক্ষা। আমি দেখতে চাই শেষ পর্যন্ত কে জয়ী হয়। নিঃসন্দেহে তুই হেরে যাবি, তার চেয়ে ভালো আপোষ করে নে। যত টাকা চাস আমি দেব। আমার কথা শুনে রিমি নাক মুখ কুঁচকে তাকালো। এমন মনে হচ্ছে পারলে আমাকে কাঁচা চিবিয়ে খাবে। আমি কিছু বলতে যাব, তার আগে রিমি বলল, আমি কি তোকে টাকা আর সম্পত্তির জন্য বিয়ে করেছি? তোর মন মানসিকতা এত নিচু কেন? কসাই একটা। দাঁতে দাঁত চেপেই বলল। তারপর অসুস্থ শরীর নিয়েই এই ঠান্ডার মধ্যে ফ্লোরে শুয়ে পড়ল। ফ্লোরে শোয়া ছাড়া রিমির কাছে আর কোনো উপায় নেই, কারণ সোফা অনেক আগে আমি ভিজিয়ে দিয়েছি। আর আমি ভালো করেই জানি এত রাতে রিমি অন্য করে শুতেও যাবে না। মা বাবা জানলে কষ্ট পাবে, সেই জন্য একটু পর কী যেন ভেবে আমি মাথা তুলে রিমির দিকে তাকালাম। রিমি দুহাত বুকের মাঝে নিয়ে হাঁটু ভাঁজ করে ছোটো বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। ঠান্ডা ও জ্বরে শরীর থরথর করে কাঁপছে। আমি রিমির সহন শক্তি দেখে বিস্মিত হলাম। এই মেয়েটা মানুষ না কেলেন? এমন হাড় কাঁপানো ঠান্ডা সহ্য করছে কিভাবে? তার উপর আবার অসুস্থ। সত্যি বলতে রিমির জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে ঠান্ডায় সেঁক লেগে যেত। তার চেয়ে বড় কথা, রিমির উপর আজ এত অত্যাচার করেছি, তবুও সে কোনো প্রতিবাদ করেনি। রিমি এমন ভদ্র সেজে কি বোঝাতে চায়? সে আমাকে খুব ভালোবাসে। গোষ্ঠী গেলাই ওর ভালোবাসার। আমি রিমির কথা ভাবা বাদ দিয়ে ঘুমানোর ট্রাই করলাম, কিন্তু কেন জানি ঘুম আসছে না। আমি আবার রিমির দিকে তাকালাম। বুকের ভিতরটা হঠাৎ চিনচিন করে উঠল। ভাবলাম একটা চাদর দেই রিমিকে। পরেক্ষণে মনে হলো রিমির প্রতি দুর্বল হওয়া যাবে না। রিমি কষ্টই পাক, কষ্ট পেতে পেতে শেষ হয়ে যাক। পরদিন সকালে ঘুম থেকে উঠে দিকে রিমি ফ্লোরে নেই। আমার আগে ঘুম থেকে উঠেছে। আমি ছাদে গিয়ে কিছুক্ষণ ব্যায়াম করে ফ্রেশ হলাম। একটু পর রিমি আমার জন্য চা নিয়ে এলো। গায়ে কমলা রঙের চাদর জড়ানো। আমি রিমির দিকে আর চোখে তাকালাম। রিমির চোখ টকটকে লাল হয়ে আছে, মনে হয় সারা রাত ঘুমোতে পারেনি। রিমি আমাকে চায়ের কাপ দেওয়ার জন্য হাত বাড়াতেই আমি ইচ্ছে করে গরম চা রিমির হাতের উপর ফেলে দিলাম। রিমি চিৎকার দিয়ে উঠল, দৌড়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পরে রিমি ওয়াশরুম থেকে বের হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। রিমির হাতে ফোস্কা পড়েছে, অনেকটা জায়গা লাল হয়ে গেছে। রিমি বারবার সেখানে ফু দিচ্ছে, অনেক জ্বালা করছে মনে হয়। রিমি চোখ মুখ শক্ত করে নিজেকে কন্ট্রোল করছে। আমি রিমির এমন অবস্থা দেখে মনে মনে একটু শান্তি পেলাম। ভেবেছিলাম রিমি আমাকে বকবে, মারবে, গালাগালি করবে, কিন্তু কিছুই করলো না। উল্টো আমাকে অবাক করে দিয়ে বলল, আরেক কাপ চা আনবো? আমার জন্য হাতটাও পুড়িয়ে দে। ঠিক আছে, নিয়ে আয়। রিমি সত্যি সত্যি আরেক কাপ চা নিয়ে এলো। তারপর চায়ের কাপটা আমার হাতে ধরিয়ে দিয়ে অন্য হাত বাড়িয়ে বলল, এই হাতটাও পুড়িয়ে দে, তাহলে তুই আরো শান্তি পাবি। চোখ মুখ শক্ত করেই বলল। আমি রিমির কথা শুনে হাসতে লাগলাম, কুৎসিত এক হাসি। আমার হাসি দেখে রিমির নাক ছিটকালো, আর আগের শরীর জ্বলছে। আমি একটু দুষ্ট হাসি দিয়ে বললাম, এত জুলুম কিসের? কেবল তো শুরু, দিন এখনো পড়ে আছে। একদিনে সব কষ্ট দেব না, ধীরে ধীরে দেব। রিমি কিছুক্ষণ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখের কোণে পানি চিকচিক করছে, মুখটা মলিন, মাথার চুল উস্কো খুস্কো, গালে পানির দাগ শুকিয়ে গেছে। আমি চায়ে চুমুক দিতে দিতেই, বাথরুমে আমার কাপড়গুলো ভেজানো আছে, যা এগুলো ধুয়ে দে। আমার শরীর খুব ব্যথা করছে, জ্বর এখনো কমেনি। তো আমি করব? ন্যাকামো না করে কাপড়গুলো ধুয়ে দে। আমি পারবো না, বড় আম্মুকে বলছি ধুয়ে দিবে। মা কেন ধোবে? তুই কি জন্য আছিস? কাজ করতে না পারলে সংসারের দায়িত্ব নিয়েছিস কেন? এজন্যই বলি, আফিফা তোর চেয়ে অনেক ভালো, পুরো বাড়ির কাজ একাই করে। এবারে কথাটা মনে হয় রিমির গায়ে লেগেছে। আমার দিকে কিছুক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপর অসুস্থ শরীর নিয়ে বাথরুমের কাপড় ধোয়ার জন্য চলে যায়। আমি এসব দেখে জোরে জোরে হাসতে লাগলাম। রিমিকে উচিত শিক্ষা দিয়েছি, ওর ভালোবাসা আমি বের করে দেব। এভাবে চলতে থাকলে কিছুদিন পর রিমি নিজে আমাকে ছেড়ে চলে যাবে। রাতে রিমি ঘুমানোর জন্য এলে আমি আজকে ওকে ফ্লোরে শুতে বাধ্য করলাম।
রিমি মন খারাপ করে ফ্লোরে বিছানা পেতে শুয়ে পড়ল। জ্বর কিছুটা কমেছে, আগের চেয়ে এখন অনেকটা সুস্থ। ডক্টর বিকেলে এসে মাথার ব্যান্ডেজ খুলে দিয়েছে, ও কিছু মেডিসিন দিয়ে গেছে। আমি কিছুক্ষণ বিছানায় শুয়ে পাশ ওপাশ করার পরই চোখে একটু ঘুম এসে গেল। হঠাৎ রিমি আবার ডাক দিল, কি হয়েছে? বড় আম্মু বলছিল আমাদের যদি একটা বেবি হয় তাহলে খুব ভালো হবে। পরিবারে নতুন একটা সদস্য আসবে, তাছাড়া আমিও চাই আমাদের একটা বেবি হোক। আমি মা হব, তুই বাবা হবি। রিমির কথা শুনে তাজ্জব বনে গেলাম। বলে কি? আমি চোখ কপালে তুলে রিমির দিকে তাকালাম। রিমি লজ্জা লজ্জা ভাব নিয়ে চোখ পিটপিট করে আমাকে দেখছে। আমি রাগ সামলাতে না পেরে ধমক দিলাম, তোর কি সত্যি কোনো লজ্জা শরম নেই? গতকাল আমাদের মধ্যে এত কিছু হওয়ার পরেও তুই কোন হিসেবে সব কথা বলিস? হ্যাঁ, আসলে আমার খুব মা ডাক শুনতে ইচ্ছে হয়েছে। আমার হাতের মায়ের খাওয়ার ইচ্ছা আছে নাকি? আরেকটা যদি বাজে কথা বলিস তাহলে মেরে ভূত বানিয়ে দেব। চুপচাপ ঘুমা। রিমি আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু ভয় আর বলল না। একটু পর সে ঘুমিয়ে গেল, আমিও ঘুমের দেশে হারিয়ে গেলাম। এভাবেই অত্যাচারে দেখতে দেখতে কেটে গেল 3 মাস। এই 3 মাসে আমি রিমির উপর অনেক শারীরিক ও মানসিক নির্যাতন করেছি। এই তো সেদিনেরই কথা। সিঁড়ি দিয়ে নামার সময় আমি ইচ্ছে করে রিমিকে ধাক্কা মেরে ফেলে দেই। রিমি পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পায়, ও ডান হাত মচকে যায়। 1 সপ্তাহ আমি বিছানা থেকে উঠতে পারিনি, খেতেও পারিনি ঠিক মতো। আরেক দিনের কথা, আমার সবচেয়ে প্রিয় কালো রঙের শার্টটা আয়রন করার সময় রিমি অন্যমনস্ক হয়ে পরিয়ে ফেলে। আমি এতটা রেগে গিয়েছিলাম যে গরম ইস্ত্রি মেশিনটা রিমির হাতে চেপে ধরেছিলাম। রিমির হাত অনেকটা পড়ে গিয়েছিল, ব্যথায় রিমি গলা কাটা মুরগির মতো ছটফট করছিল। অবশ্য রিমি কাউকে বলেনি কাজটা আমি করেছি। সবাইকে বলেছে রান্না করার সময় গরম তেল ছিটকে এসে হাত পড়েছে। আমি এভাবে রিমির উপর অনেক অত্যাচার করেছি, যা বলে শেষ করা যাবে না। এই কদিনে রিমির এমন অবস্থা করেছি যে হুট করেও কাউকে দেখালে আটকে উঠবে। সারা শরীর আঘাতের চিহ্ন, আঘাতের দাগগুলো ফর্সা শরীরে কালচে হয়ে ফুটে উঠেছে। রিমির চেহারার দিকে আজকাল তাকানোই যায় না, শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, চোখের নিচে কালি জমে গেছে। এই 3 মাসে আমার মাঝে অনেক পরিবর্তন এসেছে। আমি একদম খিটখিটে মেজাজের হয়ে গেছি, অল্পতেই রেগে যাই, সবার সাথে রাগারাগি করি। আজকাল আয়নাতে নিজেকে দেখলে নিজেই চিনতে পারি না। আমার ভেতরে পশুটাকে তখন স্পষ্ট দেখতে পাই। কতটা পাষাণ হয়ে গেছে আমি, একদম জঘন্য একটা মানুষ। আর রিমির কথা কি বলবো, মেয়েটা একদম চুপসে গেছে। আগের মতো চঞ্চল স্বভাবটা ওর মধ্যে আর নেই, নিজেকে গুটিয়ে নিয়েছে। ঠিক করে কথা বলে না, খাওয়া দাওয়া করে না, ঘুমায় না। মাঝরাতে হঠাৎ করে হাউমাউ করে কেঁদে ওঠে, সারাক্ষণ কি যেন ভাবে। আমি রিমিকে শেষ কবে হাসতে দেখেছি মনে নেই। যে মেয়েটা ঠোঁটের কোণায় সবসময় হাসি লেগেই থাকতো, সে মেয়েটা হাসি কী জিনিস ভুলে গেছে। সব কিছু হয়েছে আমার জন্য। রিমির উপর এমন অমানবিক অত্যাচারের কারণেই রিমির আজ শোচনীয় অবস্থা। আমি কথায় কথায় রিমির গায়ে হাত তুলি, ইচ্ছে মতো ওকে মারি। সবসময় রিমির ভুল ধরার চেষ্টা করি। একটু এদিক ওদিক হলেই শুরু হয় নির্যাতন। রিমি কোনো প্রতিবাদ করে না, আমার সব অত্যাচার মুখ বুজে সহ্য করে নেয়। মা বাবাকেও কিছু বলে না। আজকাল রিমিকে মায়ের দেওয়ার পাশাপাশি অকথ্য ভাষায় গালাগালিও করি। সেদিন তো রিমির মা বাবাকে নিয়ে অনেক খারাপ কথা বললাম। রিমি শুধু উত্তরে একটা কথাই বলেছিল, আমার মা বাবাকে নিয়ে খারাপ কথা বলবি না, তারা কোনো দোষ করেনি, যা বলার আমাকে বল। আমার মুখের উপর কথা বলাতে রেগে গিয়ে ফল কাটা ছুরি দিয়ে রিমির হাত কেটে দিয়েছিলাম। পরিবারের সবাই জানে রিমির এই অবস্থার জন্য একমাত্র আমি দায়ী, তবুও কেউ কিছু বলে না। মা বাবা তো আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। আর রিমির মা বাবা তো আমাকে দু চোখে দেখতেই পারে না, কিছু বলতে, না পারে সইতে। তাদের শুধু একটাই আফসোস, কেন সেদিন আমার সাথে রিমির বিয়ে দিল। ভেবেছিলাম রিমির ওপর নির্যাতন করলে ও আমাকে ডিভোর্স দেবে, কিন্তু আমি বলছিলাম রিমি সত্যি সত্যি মরে যাবে, তবু আমাকে ডিভোর্স দেবে না। অবশ্য আমারও জেদ কম না, ডিভোর্সের জন্য রিমির পিছনে আটার মতো লেগে আছি। ডিভোর্স না দিলে রিমির উপর অত্যাচার চলবেই। তবে ইদানিং একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত, যার জন্য আমি এত কিছু করছি। সে আফিফা এখন আর আগের মতো নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে সে। আফিফা এখন আগের মতো আমাকে সময় দেয় না, সবসময় কাজের বাহানা দেখায়। দেখা হলে ঠিক করে কথা বলে না, খারাপ ব্যবহার করে। হঠাৎ করে ওর কী হয়েছে আল্লাহ ভালো জানে। হয়তো এখনও রিমিকে ডিভোর্স দিতে পারিনি বলে আমার উপর রেগে আছে। যাই হোক, এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। বিকেলবেলা ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। চোখ কষলে দেখে আফিফা কল দিয়েছে। আমি কল রিসিভ করে কানে ধরতেই আফিফার কান্নার আওয়াজ শুনতে পেলাম। ধরপড় করে শোয়া থেকে উঠে বসলাম। কি হয়েছে আফিফা, তুমি কাঁদছো কেন? অনেক বড় বিপদ হয়ে গেছে শাহিন, প্লিজ তুমি তাড়াতাড়ি আমাদের বাড়িতে এসো। বলে আফিফা কল কেটে দিল। আমি আর কিছু বলার সুযোগ পেলাম না। ভাবলাম আফিফাদের বাড়িতে কোনো সমস্যা হয়েছে, তাই তাড়াতাড়ি আফিফাদের বাড়িতে গেলাম। কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার যেন পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। আফিফাকে ছেলেপক্ষ দেখতে এসেছে। খালামণি আমাকে রেখে অন্য একটা ছেলের সাথে আফিফার বিয়ে ঠিক করেছে। এখন আমি কি করব বুঝতে পারছি না।
দরজা খোলাই ছিল। আমি ড্রয়িং রুমে ঢুকে কয়েকজন নতুন মানুষকে আবিষ্কার করলাম। সার হয়ে সোফায় বসে আছে ওনারা। তাদের মতো লম্বা করে ফর্সা চেহারার ছিমছাম একটা ছেলেকেও দেখলাম। আর তাদের ঠিক সামনের সোফায় আবিবা বসে আছে, একদম নতুন বউদের মতো সাজুগুজু করে। আমি কিছু বুঝতে পারলাম না কি হচ্ছে এইসব। আবিবাকে এমন কার্টুন বানিয়ে সবার সামনে বসে রেখেছে কেন? আমি মনে হাবিজাবি ভাবতে ভাবতেই আবিবার কাছে যেতে লাগলাম। হঠাৎ খালামণির দৃষ্টি আমার দিকে পড়ল। এতক্ষণ খালামণি আমাকে লক্ষ্য করেনি। আমাকে দেখে খালামণির চেহারা পাল্টে গেল। নাক মুখ কুঁচকে আমার দিকে তাকালো। চেহারা দেখে বুঝতে পারলাম আমি এখানে আসাতে খালামণি মোটেও খুশি হয়নি। খালামণি দরবর করে আমার সামনে এসে দাঁড়ালো। এরপর আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আবিফাকে ছেলেপক্ষ দেখতে এসেছে, খবরদার কোনো গন্ডগোল পাকাবি না। খালামণির কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। হাত পা ঠান্ডা হয়ে গেছে। খালামণি আমাকে রেখে অন্য একটা ছেলের সাথে আফিফার বিয়ে দেবে ভাবতেই শরীরটা ওর আগে ফেটে উঠছে। খালামণি আমার সাথে কীভাবে এটা করতে পারলো? আমি হতভঙ্গ হয়ে পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। মুখের ভাষা অনেক আগে হারিয়ে ফেলেছি। চোখের কোণে নোনা পানি টলমল করছে। ছেলের মা আফিফাকে পছন্দ হয়েছে। ছেলে লজ্জায় কিছু বলছে না। সচরাচর এমন পরিস্থিতিতে মেয়েরা লজ্জা পায়, কিন্তু আজ মেয়ের বদলে ছেলে লজ্জা পাচ্ছে। ছেলেপক্ষ আগামী সপ্তাহে আফিফাকে আংটি পরাতে আসবে। সেদিনই বিয়ের কথাবার্তা ফাইনাল হবে। যেহেতু সবাই আফিফাকে পছন্দ করেছে, তাই তাড়াতাড়ি বিয়ের কাজ সেরে ফেলতে চান। এরপর সবাই কিছুক্ষণ ঘোষ গল্প করার পর হালকা নাস্তা করে চলে গেলেন। আমি এখনও ঠায় দাঁড়িয়ে আছি। আফিফা সোফায় বসে চলো চলো চোখে আমাকে দেখছে। হঠাৎ সে চিৎকার করে বলল, সবকিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্যই এখন আমাকে অন্য একটা ছেলেকে বিয়ে করতে হবে। আমি আবার কি করলাম? তুমি যদি রিমিকে ডিভোর্স দিতে, তাহলে মাকে আমাকে অন্য কোথাও বিয়ে দিতে চাইতো। সবকিছু তোমার জন্য হয়েছে, এসবের জন্য একমাত্র তুমিই দায়ী। তোমাকে ভালোবেসে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছি আমি। আমি আবার কি করলাম? আফিফার কথা শুনে মাথা নিচু করে নিলাম। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি চোখের পানি মুছে ধীর পা আফিফার পাশে গিয়ে বসলাম। আমার ঠিক সামনে পায়ের উপর পা তুলে খালামণি বসে আছে। মুখে মিষ্টি পান। খালামণি পান চেবোচ্ছে আর মুচকে মুচকে হাসছে। খালামণি পান চেবোচ্ছে আর মুচকে মুচকে হাসছে। আমার বুকটা আচমকা কেঁপে উঠল। খালামণির এই হাসির পেছনে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। আমি কিছু বলার আগে খালামণি বলল, কিছুদিন পর আফিফার বিয়ে। আমার তো কোনো ছেলে পেলে নেই, তাই তোকে আফিফার বিয়ের দায়িত্ব নিতে হবে। খালামণির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। বুকের ভেতরটা ধক করে উঠল। এমন মনে হচ্ছে আমার কলিজাটা কেউ টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। আমি নিজেকে সামলে নিয়ে, এসব কি হচ্ছে খালামণি? তুমি আফিফাকে অন্য কোথাও বিয়ে দিতে পারো না? কেন? অন্য কোথাও বিয়ে দিলে কি করবি? তোর জন্য আমার মেয়েটা সারা জীবন অপেক্ষা করবে নাকি? আফিফা অতটাও বোকা নয়। আমি ধুমধাম করে আফিফার বিয়ে ওই ছেলের সাথেই দিব। আমি এবার হাঁটু গেড়ে খালামণির সামনে গিয়ে বসলাম। তুমি এমনটা করো না খালামণি, প্লিজ বিয়েটা ক্যান্সেল করে দাও। বিয়ে ক্যান্সেল করার কোনো প্রশ্নই ওঠে না। ছেলে কি করে জানিস? সরকারি চাকরি করে। আর তোর তো কোনো যোগ্যতা নেই। তোর সাথে আফিফার বিয়ে দিলে কাজ করার বদলে সারা জীবন ওর টাকাই বসে বসে খাবি। তুমি বললে কাল থেকে আমি চাকরি খোঁজা শুরু করে দেব। যা বলবে তাই করব। তবু আফিফার বিয়ে অন্য কোথাও দিও না। আমি মরে যাব তাহলে। আমি ওকে সুখে রাখার জন্য সব করতে রাজি আছি। তাই নাকি? হ্যাঁ খালামণি, প্লিজ আমাকে বিশ্বাস করো। ঠিক আছে, বিশ্বাস করলাম। চাকরি বাকরির হিসাব বাদ। তোকে আমি একটা শর্ত দিয়েছিলাম, মনে আছে? 3 মাসের মধ্যে রিমিকে ডিভোর্স দিতে বলেছিলাম, কিন্তু 3 মাসের জায়গায় 4 মাস পেরিয়ে গেছে। এখনও ডিভোর্স দিতে পারলি না। উল্টো আমার মেয়েকে প্রতিনিয়ত মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছিস। আমি চেষ্টা করছি তো খালামণি। সমস্যা নেই, চেষ্টা করতে থাক। ততদিনে আফিফার ছেলে মেয়ের মামা হয়ে যাবি। এসব কি বলছো খালামণি? তুমি এমনটা করতে পারো না। আমি এমনটাই করব। তোর জন্য আমার মেয়েকে আর কষ্ট পেতে দিব না। আমি আফিফাকে ভালোবাসি খালামণি। শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না শাহিন। আমি তোকে আগেও বলেছি, এখনও বলছি, আমার মেয়ে সতীনের ঘর করবে না। তুই রিমিকে ডিভোর্স দিয়ে সম্মানের সাথে আফিফাকে বিয়ে করে ঘরে তোল। ঠিক আছে খালামণি, তুমি শুধু আমাকে 1 মাসের সময় দাও, আমি সব ঠিক করে দেব। 1 মাস না, তোকে আমি 2 দিনের সময় দিলাম। কি বললে? মাত্র 2 দিনের মধ্যে আমি কিভাবে রিমিকে ডিভোর্স দেব? সেটা তোর মাথা ব্যথা। আর না পারলে এখনই বলে দে। শুধু শুধু আমার সময় নষ্ট করিস না। আমি পারবো খালামণি। পালে ভালো, না পালে আফিফার বিয়ের জন্য তৈরি থাকিস। কথাটা বলে খালামণি চলে গেল। আমি আফিফার পাশে গিয়ে বসলাম। মাথায় রাজ্যের চিন্তা। মাত্র 2 দিন আমি এত কিছু করব কিভাবে? গত 3 মাস ধরে ডিভোর্সের জন্য রিমির পিছনে পড়ে আছি, তবুও রাজি করাতে পারিনি। তাহলে মাত্র 2 দিনে কিভাবে রাজি করাবো? আমার মাথা কাজ করছে না।
কি করব ভেবে পাচ্ছি না। আফিফা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি তো জানো মা খুব জেদি, যা বলবে তাই করবে। আর আমিও মার অমতে কিছুই করতে পারবো না। আমাকে নিজের করে পেতে চাইলে রিমিকে ডিভোর্স দিতেই হবে। আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম। চলে যাওয়ার জন্য পা বাড়াবো, তখনই পিছন থেকে আফিফা আবারও বলল, যদি তুমি ছাড়া অন্য কারোর সাথে আমার বিয়ে হয় তাহলে আমার লাশের খাটিয়া কাঁধে নেওয়ার জন্য প্রস্তুত থাকো। খুব শীঘ্রই সে দিনটা আসতে চলেছে। আফিফার কথা শুনে চোখ বড় বড় করে ওর দিকে তাকালাম। আফিফা নিঃশব্দে কান্না করছে। আমার খুব মায়া হলো। মেয়েটা আমাকে কত ভালোবাসে, অথচ আমি ওকে কিছুই দিতে পারিনি, শুধু কষ্টই দিয়ে গেলাম। নিজেকে বড্ড অপরাধী মনে হয়। আমি আফিফার কাছে গিয়ে চোখের পানি মুছে দিলাম। এরপর শক্ত করে বুকের মাঝে জড়িয়ে রইলাম কিছুক্ষণ। সিদ্ধান্ত নিলাম আফিফাকে আর কাঁদাবো না, যেভাবেই হোক ওর মুখে হাসি ফোটাবো। আমি আফিফার কপালে আলতো করে চুমু দিলাম। খবরদার এসব কথা মুখে আনবে না। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, তুমি শুধু আমার, বলে আমি আফিফাকে ছেড়ে দিলাম। আফিফা মায়া বড় চোখে আমাকে দেখছে। আমি আর সেখানে দাঁড়ালাম না। আফিফার সামনে দাঁড়াবার সাহসটুকু আমার নেই। আমি সেখান থেকে চলে এলাম। পুরো বিকাল মন খারাপ করে নদীর পাড়ে বসে কাটালাম। মাথায় শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে, কীভাবে রিমিকে ডিভোর্সের জন্য রাজি করাবো। রিমেরও তো জেদ কম না। এতদিনে যাকে রাজি করাতে পারিনি তাকে দুদিনে রাজি করানো অসম্ভব। আমার এখন বুক পেটে কান্না আসছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। রিমির জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। ভাবলাম শেষবারের মতো একবার চেষ্টা করে দেখি। সন্ধ্যার পর বাড়ি ফিরলাম। কলিং বেল বাজানোর সাথে সাথে রিমি দরজা খুললো। আমাকে দেখে ভুবন বলানো এক চেলতে হাসি উপহার দিল। আমি রিমির দিকে তাকিয়ে খেয়াল করলাম, আজ সে খুব সুন্দর করে সাজগোজ করেছে, একদম আমার মনের মতো। রিমির পরনে কালো রঙের সুতি শাড়ি, হাতের কবজি পর্যন্ত কালো রঙের ব্লাউজে ঢাকা, কপালে কালো টিপ, চোখে গাঢ় কাজল, মেঘ পরন খোলা কেশ। ওহ, রিমির এই সামান্য সাজি কোনো পুরুষকে খেয়াল করার জন্য যথেষ্ট। কালো শাড়িতে রিমিকে একদম পরীর মতো লাগছে। রিমির ফর্সা শরীরটা শাড়ির ভেতর থেকে জল জল করছে। অনেকদিন পর রিমিকে এভাবে সাজগোজ ও হাসতে দেখে কেন জানি আমার খুব ভালো লাগলো। তাছাড়া সকাল থেকেই রিমিকে খুব হাসি খুশি দেখছি। কোনো বিশেষ কারণ ছাড়াই রিমি আজ হঠাৎ এত খুশি হন। আমি মনে মনে সব চিন্তা করছিলাম। রিমি আমাকে দরজার সামনে দাঁড় করিয়ে কোমর সামান্য হেলিয়ে ওকে দিয়ে দেখার চেষ্টা করছে আমার পেছনে কিছু আছে কি না। কি হয়েছে? রিমি কিছু বলল না, শুধু মুচকি মুচকি হাসছে। আমার দিকে একবার চোখ পিটপিট করে তাকাচ্ছে, পরেক্ষণে লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে। সামন থেকে সর, যেতে দে। আমার জন্য কি এনেছিস? তোর জন্য আবার কি আনবো? দেখ শাহিন, মেয়েদের মতো ঢং করবি না। কি এনেছিস জলদি বের কর। আর হ্যাঁ, দামি গিফট না হলে খবর আছে কিন্তু। প্রতিবার তুই আমাকে সস্তা গিফট দিস, এবার আর সেটা হচ্ছে না। রিমির এসব আজগুবি কথা শুনে নাক কুচকে তাকালাম ওর দিকে। আমি আছি আমার জ্বালায়, আর রিমি আছে গিফট নিয়ে। তাছাড়া হুদাই রিমিকে কিসের গিফট দেব? আমি রিমিকে পাশ কাটিয়ে ঘরে চলে এলাম। বিছানায় বসে মাথা নিচু করে হু হু করে কাঁদতে লাগলাম। পুরুষদের নাকি কাঁদতে হয় না, কিন্তু আজ না চাইতেও চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এত কষ্ট আর সহ্য হচ্ছে না। রিমি ঘরে এসে দেখে আমি কান্না করছি। আমাকে হঠাৎ কাঁদতে দেখে রিমি প্রচণ্ড ভয় পায়। জ্বরের বেগে দৌড়ে এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে। আমি এক নাগারে কেঁদেই চলেছি। রিমি আমার মুখ উপরে তুলে শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে দেয়। কি হয়েছে শাহিন, তুই কাঁদছিস কেন? আমি কিছু বললাম না। রিমি এবার আরও অস্থির হয়ে উঠল। মুহূর্তের মধ্যে হাসি খুশি মুখটা ফ্যাকাশ হয়ে গেছে। আমার চুপ থাকা দেখে রিমি ভয়ের তো কণ্ঠে বলল, কথা বলছিস না কেন? প্লিজ বল তোর কি হয়েছে। আমার কিন্তু টেনশন হচ্ছে, প্লিজ বল। আমার সব শেষ হয়ে গেছে রিমি, আমি আর বাঁচতে চাই না। রিমি ঘাবড়ে গেল। কাঁপা কাঁপা হাতে বারবার আমার চোখের পানি মুছে দিচ্ছে। খেয়াল করলাম ভয়ে রিমির শরীর ঘেমে একাকার হয়ে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। চোখ দুটো ছোট করে গভীরভাবে আমাকে দেখছে, হয়তো বোঝার চেষ্টা করছে আমার কোনো বিপদ বা ক্ষতি হয়েছে কিনা। রিমি কিছু বুঝতে না পেরে কাঁপা কাঁপা গলায় বলল, কি শেষ হয়ে গেছে তোর? খালামণি আফিফার বিয়ে অন্য জায়গায় ঠিক করেছে। আজ আফিফাকে ছেলেপক্ষ দেখতে এসেছিল। তাতে কি হয়েছে? তুই এই সামান্য বিষয় নিয়ে এত অস্থির হচ্ছিস কেন? তোর কাছে এটা সামান্য বিষয় হতে পারে, কিন্তু আমার কাছে জীবন মরণের প্রশ্ন। আমি আফিফাকে খুব ভালোবাসি, ওকে ছাড়া বাঁচব না। খালামণি বলেছে 2 দিনের মধ্যেই তোকে ডিভোর্স না দিলে আফিফার বিয়ে অন্য জায়গায় দিয়ে দেবে। আমার কথা শুনে রিমি চুপ হয়ে যায়। খেয়াল করলাম রিমির চোখে পানি এসে গেছে, টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে চোখ দিয়ে। আমি রিমির হাত দুটো শক্ত করে ধরে বললাম, তুই প্লিজ ডিভোর্সের জন্য রাজি হয়ে যা, নয়তো আফিফার সাথে আমার বিয়ে হবে না। অসম্ভব, আমি পারবো না। আমি আফিফাকে ছাড়া বাঁচব না রিমি, প্লিজ বোঝার চেষ্টা কর। আমিও তোকে ছাড়া বাঁচবো না। তুই শুধু নিজের দিকটাই ভাবছিস, একবার আমার দিকটা ভেবে দেখ।
তোকে ছাড়া আমার কি হবে? আমি যে তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? অবশ্যই মূল্য আছে, কিন্তু আমি চাই না তোর ভালোবাসা অবহেলায় হারিয়ে যাক। তোকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আমার সাথে থাকলে সারা জীবন কষ্ট অবহেলায় পেতে পেতে মরবি। আমি তাতেও রাজি। তোর দেওয়া প্রত্যেকটা কষ্ট ও অবহেলা আমি হাসি মুখে মেনে নিব। এত ভালোবাসিস আমাকে? হুম। এতই যখন ভালোবাসিস তাহলে আমাকে ডিভোর্স দিচ্ছিস না কেন? তুই চাস না আমি সারা জীবন সুখে থাকি? যদি চাস তাহলে আমাকে ডিভোর্স দে। আমি আবিবাকে বিয়ে করে একটু শান্তিতে বাঁচতে চাই। তাহলে আমার কি হবে? তোকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? হয়তো কষ্ট হবে, কিন্তু তোকে মানিয়ে নিতে হবে, কারণ তোর প্রতি আমার কোনো ফিলিংস নেই। আমি কিভাবে তোর সাথে সারা জীবন কাটাবো বলতে পারিস? এতদিন একসাথে থাকার পরেও আমার প্রতি তোর একটুও ভালোবাসা জন্মায়নি? হুম, একটুও না। আচ্ছা, তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তাই না? হুম, অনেক ভালোবাসি। আমার জন্য কি কি করতে পারবি? সব করতে পারবো। তুই বললে আমি হাসতে হাসতে নিজের জীবনও দিয়ে দিতে পারি। জীবন দিতে হবে না, আমাকে সত্যিকারে ভালোবেসে থাকলে ডিভোর্স দিলেই হবে। তুই আমার সুখের জন্য এতটুকু করতে পারবি না? দেখ শাহিন, তুই যতই মিষ্টি মিষ্টি কথা বল কিংবা আমার উপর অমানবিক অত্যাচার কর, ডিভোর্স আমি দিব না। আর হ্যাঁ, আমি তোকে সত্যিই খুব ভালোবাসি, তাই তোর সাথে সারা জীবন থাকতে চাই। রিমির কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। এত চেষ্টা করে রিমিকে রাজি করাতে পারলাম না, সব শেষ হয়ে গেল আমার। আবিবাকে নিজের করে পাওয়া হলো না। আমি মাথা নিচু করে কাঁদতে লাগলাম। রিমি মাথা ঝুঁকে মুখটা আমার কাছে নিয়ে এলো, আলতো করে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, প্লিজ তুই কাঁদিস না। তোর কান্না আমার সহ্য হচ্ছে না। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি কান্না থামালাম না। রিমি আমাকে টেনে বুকের মাঝে চেপে ধরলো। আমি রিমির বুকে মুখ লুকিয়ে কাঁদতে লাগলাম। রিমিও না কিশোরে কাঁদছে। সে আমার কপালে গভীর একটা চুমু দিয়ে বলল, আমি তোকে আবিবার চেয়েও বেশি ভালোবাসা দিব। ওকে ভুলে যা। আফিফাকে বলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। ও আমার আত্মার সাথে মিশে আছে। তাছাড়া আফিফা আমাকে এতই ভালোবাসে যে ওর বিয়ে অন্য কোথাও হলেও সুইসাইড করবে। যে আমাকে এত ভালোবাসে তাকে আমি কিভাবে ধোকা দিই বল? তুই আমাকে ডিভোর্স দিলেই সব ঠিকঠাক হয়ে যাবে। আমিও তো বললাম পারবো না। বলে রিমি উঠে দাঁড়ালো। আমি রিমির সামনে হাঁটু গেড়ে বসে রইলাম। রিমি চলে যাওয়ার জন্য পা বাড়াবে, তখন ওর পা দুটো চেপে ধরলাম। তারপর রিমির পা ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বললাম, আমি তোর পা ধরেছি রিমি, দয়া করে আমাকে মুক্তি দে। তুই আমাকে যা বলবে আমি তাই করব। আমি রিমির পা ধরা মাত্রই ও লাফ দিয়ে দূরে সরে গেল। ধরপড় করে আমার সামনে বসে আমার হাত দুটো ধরে লাগাতার চুমু দিতে লাগলো আর কাঁদতে লাগলো। রিমির চোখের পানিতে আমার হাত ভিজে যাচ্ছে। রিমি চোখের পানি মুছে কাতর গলায় বলল, আমার পা শুয়ে আমাকে জাহান্নামে খড়ি বানাস না। আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তুই যা বলবি তাই হবে। আমি তোকে ডিভোর্স দিব। কালকে ডিভোর্স পেপার নিয়ে আসিস, আমি সিগনেচার করে দিব। সত্যি বলছিস? এবার আর ঠকাবি না তো? না, তোর সুখের জন্য আমি সব করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ রিমি। এবার কান্না বন্ধ কর। তোর কান্না আমার সহ্য হয় না। বলে রিমি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ওকে দিয়ে দেখলাম রিমি সত্যি সত্যি চলে গেছে কিনা। যাক বাবা, চলে গেছে। আমি চোখের পানি মুছেই দাঁত বের করে আসতে লাগলাম। দারুণ অভিনয় করেছি আমি। রিমি বুঝতেই পারিনি আমি এতক্ষণ অভিনয় করছিলাম। একেবারে অস্কারজয়ী অভিনয়। একটু চেষ্টা করলে হলিউড কিংবা বলিউডে চান্স পেতাম। যাই হোক, রিমিকে স্বাভাবিকভাবে ডিভোর্সের কথা বলে জীবনও রাজি হতো না। তাই একটু কান্নার নাটক করে রিমিকে ইমোশনাল করলাম, যাকে ইমোশনাল ব্ল্যাকমেল বলে। আর তাতেই কাজ হয়ে গেল। কাল সকালে রিমির সাথে ডিভোর্স হয়ে যাবে। 8 ঘন্টা পর রিমি ঘরে এলো, হাতে অনেক বড় একটা থালা, আর সেটাতে নানান পদের খাবার দিয়ে ভর্তি। কয়েক পদের পিঠাও দেখলাম। আমার পছন্দের পাটিসাপটা পিঠাও আছে। এসব খাবার ও পিঠা দেখে জিভে জল এসে গেল। রিমি থালা নিয়ে আমার সামনে বসলো। এখন রিমিকে কিছুটা স্বাভাবিক লাগছে, কিন্তু মুখটা অন্ধকারে ছেয়ে আছে, একটু বরবর ফোপাচ্ছে। রিমি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে দীর্ঘ গলায় বলল, আজ তোর পছন্দের সব খাবার রান্না করেছি। বিরিয়ানি, সর্ষে ইলিশ, মুড়িঘণ্ট, পায়েস সহ অনেক কিছু। ওয়াও, তা হঠাৎ এত কিছু রান্না করছিস যে? আজ কি কোনো স্পেশাল দিন? না, মন চেয়েছে তাই রান্না করেছি। ভালো করেছিস। তোকে খাইয়ে দেই। অনেকদিন ধরে তোকে নিজের হাতে খাওয়াই না। ভাবলাম রিমির ইচ্ছেটা পূরণ করি। কাল তো ডিভোর্স হয়ে যাবে। মাঝখানে এই সময়টুকু রিমিকে একটু খুশি রাখার চেষ্টা করি, যাতে পরে কোনো প্রবলেম না হয়। আমি হাসি মুখে ওকে বললাম, ঠিক আছে, খাইয়ে দে। আমি রিমির হাতে খেতে রাজি হতে সে প্রচণ্ড খুশি হলো। খুশিতে চোখে পানি চলে এসেছে। রিমির হাতে উল্টো পেট দিয়ে তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললো। তারপর নিজের হাতে আমাকে খাওয়াতে লাগলো। হঠাৎ আমার কি জানি হলো, আমি এক লোকমা খাবার রিমির মুখের সামনে ধরলাম। হা কর, তোকেও খাইয়ে দিই। দেখে তো মনে হচ্ছে কিছু খাসনি। আমার কথা শুনে রিমি ডুকরে কেঁদে উঠলো। মনে হচ্ছে কষ্টের বুকটা পেটে চৌচির হয়ে যাচ্ছে। কান্না আটকাতে চেয়েও আটকাতে পারছে না। রিমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে
মিষ্টি করে হাসার চেষ্টা করলো, তারপর হাঁ করলো। আমি রিমিকে খাইয়ে দিলাম। রিমি খাচ্ছে আর কান্না করছে। কেঁদে কেঁদে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে বেচারি, লাল টকটকে হয়ে আছে চোখ দুটো। আমি রিমির চোখের পানি মুছে দিলাম। এত কাঁদিস কেন? তো চোখের পানিতে গরম ভাতও পান্তা হয়ে যাচ্ছে। আমার কথা শুনে রিমি কান্না থামালো, হাসার চেষ্টা করলে একটু। আমি রিমিকে খাওয়াতে লাগলাম। না জানি রিমি কতদিন ধরে ক্ষুধার্ত ছিল। এতগুলো খাবার রিমি একাই সাবার করে দিল। সব খাবার আমি নিজের হাতে রিমিকে তুলে খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমি বিছানায়, আর রিমি ফ্লোরে শুয়ে পড়ল। আমি বিছানায় এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করছি। হঠাৎ রিমি আমাকে ডাক দিল। শাহিন, আজকের রাতটা তোর সাথে ঘুমাতে দিবি? আমি তোর বুকে মাথা রেখে একটু ঘুমাতে চাই। কালকের পর থেকে তো তোর বুকে অন্য কেউ মাথা রেখে ঘুমাবে। তোর উপর আমার আর কোনো অধিকার থাকবে না। যদিও তুই আমাকে স্ত্রীর অধিকার দিসনি, কিন্তু তবুও আমি তোকে স্বামী মানি। তাই আমার শেষ আবদারটা রাখ। রিমির কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। রিমিকে আমার সাথে ঘুমাতে দিব কিনা ভাবছি, কিন্তু রিমি আমার উত্তরের অপেক্ষা না করে বিছানায় এসে শুয়ে পড়ল। কেন জানি রিমিকে আর বাধা দিতে পারলাম না। রিমি কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে আমার কাছে চেপে এলো, তারপর আলতো করে আমার বুকে মাথা রাখলো। দুহাত দিয়ে শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। একবার ভাবলাম রিমিকে সরিয়ে দেই, কিন্তু কি মনে করে যেন সরাতে পারলাম না। উল্টো এক হাত দিয়ে রিমির মাথায় হাত বোলাতে লাগলাম, অন্য এক হাত দিয়ে রিমিকে বুকের মাঝে চেপে ধরলাম। রিমি আমার বুকের মাঝে চুপটি করে শুয়ে আছে। একটু পর খেয়াল করলাম রিমি মৃদু স্বরে কাঁদছে। কাঁদছিস কেন? আমার বুকে শুতে দিলাম তো। জানিস, আজ অনেক দিন পর তোর এত কাছাকাছি এলাম। এই কয়েকদিন তো তোর কাছে ঘেঁষতেই দিসনি। আমি সবসময় চাইতাম তোর বুকে মাথা রেখে ঘুমাবো, কিন্তু কাল থেকে সেই জায়গাটা অন্য কেউ দখল করে নেবে। তোর জন্য আমি এত কিছু করলাম, তবুও তোকে নিজের করে পেলাম না। আমাকে দূরে ঠেলে দিলি। আমরা সবসময় যেটা চাই সেটা পাই না রিমি। এটাই জীবন, এটাই বাস্তবতা, আর বাস্তবতা সবাইকে মেনে নিতে হয়। রিমি আর কিছু বলল না, কান্না থামিয়ে ঘুমানোর চেষ্টা করলো। আমি হাবিজাবি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলে দেখি রিমি এখন আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি রিমিকে আস্তে করে বুকের উপর থেকে সরাতে ওর ঘুম ভেঙে গেল, আর মোড়া ভেঙে উঠে বসলো। ঘুমের এসে এখনও কাটেনি, চোখে ঘুম টুপটুপ করছে। রিমি লম্বা হাই তুলে ঘুম জড়ানো কণ্ঠে বলল, চা করে আনবো? না থাক, অনেক কাজ বাকি আছে। ডিভোর্স পেপারটা রেডি করে আনতে হবে। ডিভোর্সের কথা শুনতেই রিমির মুখটা চুপসে গেল। কিছুক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে রইল আমার দিকে, তারপর মুখ গোমরা করে চলে গেল। আমিও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে উকিলের সাথে দেখা করতে গেলাম। যে করেই হোক আজকের মধ্যে ডিভোর্স পেপারটা লাগবেই। নানান ফর্মালিটি পূরণ করে ডিভোর্স পেপার আনতে আনতে প্রায় দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল। আমি ডিভোর্স পেপার নিয়ে সোজা রিমির কাছে গেলাম। রিমি বিছানার কোণে জড়সড় হয়ে বসে আছে। আমাকে দেখে নিষ্প্রাণে হাসি দিল। আমি রিমির দিকে ডিভোর্স পেপারটা বাড়িয়ে দিলাম। রিমি ডিভোর্স পেপারটা হাতে নিয়ে ছোটো বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কিছুক্ষণ কাঁদার পর আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরলো। আমি প্রচণ্ড বিরক্ত হলাম। এই মেয়েটা হুটহাট আমাকে জড়িয়ে ধরে অবাক করে দেয় আর কান্নাকাটি করে। আমি রিমিকে ছাড়িয়ে বললাম, ফ্যাস ফ্যাস করে এত কাঁদিস কেন? এই সামান্য বিষয় নিয়ে এত কাঁদার কি আছে বুঝি না। এমন ভাব করছিস যেন পৃথিবীতে শুধু আমাদেরই ডিভোর্স হচ্ছে। আচ্ছা, তোর জীবন থেকে সবচেয়ে প্রিয় জিনিসটা হারিয়ে গেলে তুই কি কাঁদবি না? কাঁদলেও তোর মতো মরা কান্না কাঁদবো না। আর এসব ফালতু কথা বাদ দে তো। তুই শুধু ডিভোর্স পেপারে সিগনেচার করে দে, তারপর কাঁদবি নাকি নাচবি সেটা তোর ব্যাপার। তুই আমার ফিলিংসটা কোনো দিনই বুঝলি না। আমার বোঝার দরকার নেই, তোকে যেটা করতে বলেছি সেটা কর। যদি না করি? তাহলে আবার আমার হিংস্র রূপটা দেখতে পারবি। তাই চুপচাপ ডিভোর্স পেপারে সিগনেচার করে দে। আমার ধমক খেয়ে রিমি চুপচাপ হয়ে গেল। সে মাথা নিচু করে ডিভোর্স পেপারটা নেড়েচেড়ে দেখছে আর আমার দিকে করুণ চোখে তাকাচ্ছে। আমি বুঝতে পারছি রিমি কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা রিমি নিজের দোষে পাচ্ছে। আমি তোকে একটু ভালোবাসি না, তাহলে কি দরকার ছিল আমাকে ভালোবাসার? রিমির উচিত ছিল অন্য কাউকে ভালোবাসা। আমাকে ভালোবেসে শুধুই কষ্ট পাচ্ছে। এর চেয়ে ভালো দুজনেই খুশি খুশি আলাদা হয়ে যায়। রিমি আমার চেয়েও ভালো ছেলে ডিজার্ভ করে, যে ওকে খুব ভালোবাসবে। যাই হোক, আমি রিমিকে সিগনেচার করতে বলার পরও সে চুপ হয়ে বসে আছে। এমন ভাব করছে যেন আমার কথা সে শোনেইনি। আমি রিমির দিকে রাগি চোখ নিয়ে তাকালাম, কিন্তু রিমির মায়া মারা চোখ দেখে রাগটা আর ধরে রাখতে পারলাম না। আমি শান্ত গলায় বললাম, কি হলো? সিগনেচার কর। আমাদের ডিভোর্স হওয়াটা কি খুব জরুরি? তুই যদি আফিফাকে বিয়ে করতে চাস করে ফেল, আমার কোনো আপত্তি নেই। তোর আপত্তি না থাকলেও আফিফার আপত্তি আছে। তোকে ডিভোর্স দিলে কেবল আফিফার সাথে আমার বিয়ে হবে। এক কথা কয়বার বলতে হয় শুনি? আমার কথা শুনে রিমি কিছুক্ষণ চুপ করে রইল। এরপর আচমকা আমার পা জড়িয়ে ধরলো। চমকে উঠলাম আমি। পা সরাতে চেয়েও সরাতে পারলাম না। রিমি আমার পা এমনভাবে জড়িয়ে ধরেছে যে আমি নড়তে পারছি না। রিমি পা জড়িয়ে মাথা উঁচু করে আমার দিকে তাকালো। সে কান্না করছে, চোখ বেয়ে অঝোর ধারায় পানি ঝরছে। রিমি আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতেই বলল,
প্লিজ আমাকে ডিভোর্স দিস না। কথা দিচ্ছি আমি তোর আর আফিফার মাঝখানে আসবো না। দরকার পড়লে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তুই আফিফাকে বিয়ে করে শান্তিতে থাক, তবু আমাকে ডিভোর্স দিস না। আমি সারা জীবন তোর বউ হয়ে থাকতে চাই। এমন কথা কিন্তু ছিল না রিমি, তুই আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলি। হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস কর কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি ডিভোর্স দিতে পারবো না। দেখ রিমি, আমরা আলাদা হলে দুজনেই শান্তিতে থাকতে পারবো। আমি তোকে ভালোই ভালোই বলছি, রাজি হয়ে যা। তুই আমার চেয়ে ভালো ছেলে পাবি, কথা দিচ্ছি। আমি নিজে তোর জন্য রাজপুত্রের মতো ছেলে খুঁজে আনবো এবং দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেবো। আমার রাজপুত্রের মতো ছেলে চাই না, আমার শুধু তোকে চাই। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে রিমি, তুই আমাকে ডিভোর্স না দিলে আমি সুইসাইড করব। বলে আমি এক ঝটকায় রিমির থেকে পা ছাড়িয়ে টেবিলের উপর ফল কাটা ছুরিটা হাতে নিলাম। তারপর নিজের গলায় চেপে ধরলাম। রিমি আটকে উঠল। এক্ষুনি ডিভোর্স পেপারে সাইন কর, না হলে নিজের গলায় ছুরি চালিয়ে দেব। রিমি এবার দিশেহারা হয়ে গেল, কি করবে ভেবে পাচ্ছে না। প্লিজ উল্টোপাল্টা কিছু করে নিজের ক্ষতি করিস না, তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। বলে রিমি আমার দিকে আগাতে লাগলো। আমি এবার ছুরিটা গলায় আর একটু চেপে ধরলাম, সাথে হাতের ইশারায় বুঝিয়ে দিলাম আরেক পেয়ে গলে নিজেকে শেষ করে দেব। রিমি থেমে গেল। সে এতটাই ঘাবড়ে গেছে যে চোখ মুখ শুকিয়ে চুনোপুটি হয়ে গেছে। খবরদার, আর এক পাও আগাবি না। আমাকে বাঁচাতে চাইলে ডিভোর্স পেপারে সাইন কর। রিমির হাতে কোনো উপায় ছিল না, মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না, তবুও কোনো মতে বলল, করছি। বলে রিমি ডিভোর্স পেপার হাতে নিল। আমি মনে মনে একটা শয়তানি হাসি দিলাম। আমি জানতাম রিমি আজকেও তাল বাহানা করে ডিভোর্স দিতে অস্বীকার করবে, তাই রিমিকে ভয় দেখিয়ে ডিভোর্সের জন্য রাজি করাতে একটু অভিনয় করলাম। রিমি আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সিগনেচার করলো। সিগনেচার করার সময় রিমির চোখের পানি টকটক করে ডিভোর্স পেপারে পড়ছিল, দুহাত থরথর করে কাঁপছিল। করুণ এক দৃশ্য, রিমির চোখের পানিতে ডিভোর্স পেপার ভিজে যাচ্ছিল। রিমি কোনো মতে ডিভোর্স পেপারে সিগনেচার করে আমাকে দিল। আমিও ডিভোর্স পেপার হাতে নিয়ে যুদ্ধ জয়ের হাসি দিলাম। এই দিনটার জন্যই তো আমি এতদিন অপেক্ষায় ছিলাম। যাক, অবশেষে রিমির থেকে মুক্তি পেলাম। এখন ডিভোর্স পেপারটা খালামণির মুখের উপর ছুঁড়ে মেরে আফিফাকে বউ করে ঘরে তুলব। দেখি কোন বাপের বেটা আমাকে আটকাতে পারে। আমি ডিভোর্স পেপার নিয়ে নাচতে নাচতে ঘর থেকে বেরিয়ে এলাম। রিমি মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আমি রিমিকে আর কিছু বললাম না, ওর আর কোনো দরকার নেই। ড্রয়িং রুমে এসে দেখি মৌমু ভাবি বসে আছে। আমাকে এত খুশি দেখে মৌমু ভাবি টিটকারি মেরে বলল, কি ব্যাপার দেবরজি, আজ এত খুশি দেখাচ্ছে কেন? রিমি আজকাল একটু বেশি ভালোবাসা দিচ্ছে বুঝি। মৌমু ভাবির সাথে আমিও তাল মেলালাম। ওনার পাশে বসে আস্তে আস্তে বললাম, হ্যাঁ ভাবি, রিমি আমাকে এত ভালোবাসা আদর দিছে যে বলে বোঝানো যাবে না। তাই নাকি? হ্যাঁ ভাবি। তা রিমিকে কি গিফট দিয়েছো? গিফট? রিমিকে হুট করে আবার কিসের গিফট দেবো ভাবি? কিসের গিফট মানে? তুমি রিমিকে জন্মদিনের গিফট দাওনি? কি, আজ রিমির জন্মদিন নাকি? ইয়া আল্লাহ, তুমি রিমির জন্মদিনের কথা ভুলে গেছো? এ মানে ভাবি, আমার মনে ছিল না। চুপ করো কথা, সামান্য জন্মদিনের কথাই মনে রাখতে পারো না। রিমি কত কিছু ভেবে রেখেছিল জানো? ভেবেছিল তুমি ওকে সারপ্রাইজ গিফট দিবে, ঘুরতে নিয়ে যাবে, কিন্তু এখন দেখছি তুমি গিফট দেওয়া তো দূরের কথা, সামান্য উইশটাই করোনি। আসলে ভাবি কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো। কি এমন কাজ করো যে বউয়ের জন্মদিনের কথা ভুলে যাও? সারা দিন তো শুধু টই টই করে ঘুরে বেড়াও। সেজন্যই তো বলি সকাল থেকে রিমির মন খারাপ কেন। এখন তাহলে কি করব ভাবি? সেটাও কি আমাকে বলে দিতে হবে? তাড়াতাড়ি গিয়ে রিমিকে উইশ করো, কাদা গোতাকার। আমি মাথা নাড়িয়ে আবার ঘরে যেতে লাগলাম। এতক্ষণে সব কিছু আমার কাছে ক্লিয়ার হলো। রিমির জন্মদিন ছিল বলেই গতকাল রাতে এত সাজগোজ করেছিল, আবার আমাকে খুশি করার জন্য পছন্দের খাবারও রান্না করেছিল। ভেবেছিল সবার আগে আমি ওকে উইশ করব। আসলে রিমির জন্মদিনে সবার আগে আমি ওকে উইশ করি, ওকে গিফট দিই, ঘুরতে নিয়ে যাই। তাছাড়া বাড়িতে ছোটোখাটো একটা পার্টিরও আয়োজন করি, যেখানে পরিবারের সবাই মিলে আনন্দ করি। কিন্তু এবার এসব কিছুই করা হয়নি। রিমির জন্মদিনের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, ঘরের কাছাকাছি আসতেই রিমির কান্নার আওয়াজ শুনতে পেলাম। ঘরে ঢুকে দেখি রিমি বিছানায় উপরে শুয়ে জোরে জোরে কান্না করছে। আমি রিমির কাছে এগিয়ে গেলাম। আমার উপস্থিতি টের পেয়ে রিমি কান্না বন্ধ করে দিল, চোখের পানি মুছে উঠে বসলো। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে মায়া ভরা চোখে আমার পানে চাইল। আজ তোর জন্মদিন? না, আজ আমার মৃত্যুবার্ষিকী। আমি সরি রিমি, আসলে ডিভোর্সের চক্করে তোর জন্মদিনের কথা ভুলে গেছি। সমস্যা নেই, আমি জানতাম এমনটাই হবে। তোর কি গিফট লাগবে বল, যা চাবি তাই দেব। আমার জীবনের সেরা গিফট তো তুই ছিলি। ইবাদত শেষে আল্লাহর কাছে হাত তুলে সবকিছু বিনিময়ে শুধু তোকেই চাইতাম। তোকে পাওয়ার জন্য কত রাত কান্নাকাটি করেছি তার হিসাব নেই, কিন্তু আফসোস আমি তোকে পেয়েও হারিয়ে ফেললাম।
কথাগুলো বলেই রিমি একটু থামলো। কথা বলতে বলতে রিমির চোখ ভিজে গেছে। রিমি চোখের পানি মুছে নাক টেনে বলল, তোর সাথে আমার ডিভোর্স হওয়াতে আমি একটুও কষ্ট পাইনি। আমার কষ্ট শুধু এইটাই, তুই আমার ভালোবাসা বুঝলি না, হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিলি। কিন্তু একটা কথা মনে রাখিস, একদিন আমার জন্য তোকে কাঁদতে হবে। আমার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য তুই ছটফট করবি, মরিয়া হয়ে আমার পিছে পিছে ঘুরঘুর করবি। আর সেই দিনটা খুব বেশি দূরে নয়। অভিশাপ দিচ্ছিস? অভিশাপ না, আমাকে কষ্ট দেওয়ার শাস্তি পাবি। আমার চোখের পানির মূল্য দিতে হবে তোকে। রিমির কথা শুনে দাঁতে দাঁত চেপে তাচ্ছিল্যের হাসি হাসলাম। মেয়েটার মাথা একদমই গেছে, মুখে যা আসছে তাই বলছে। আমি নাকি ওর জন্য কাঁদবো? যাকে আমার দু চোখে সহ্য হয় না তার জন্য কাঁদবো কেন? ভাবলাম রিমির সাথে কথা বলে সময় নষ্ট করা দরকার নেই, তার চেয়ে বরং চলেই যাই। আমি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে রিমি ডাক দিল। আমি রিমির দিকে ফিরে চাইলাম। রিমি অনুনয় সুরে বলল, আমার ছোট্ট একটা আবদার রাখবি? কি আবদার? তোকে শেষবারের মতো একবার জড়িয়ে ধরতে দিবি? বলে রিমি আমার উত্তরের অপেক্ষা না করে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্নাকাটি করলো, এরপর নিজে থেকে আমাকে ছেড়ে দিল। চোখের পানি মুছে মিষ্টি করে আসার চেষ্টা করলো। আমার শার্টের কলার ঠিক করতে করতে বলল, তোর দেরি হয়ে যাচ্ছে, আফিফা হয়তো তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যা। হ্যাঁ যাচ্ছি। আফিফা এখনো জানে না তোর আমার ডিভোর্স হয়েছে, ওকে সারপ্রাইজ দেবো। ভালো, তা আফিফাকে কবে বিয়ে করবি? কালকেই কোর্ট ম্যারেজ করে ফেলবো। কংগ্রাচুলেশন, দোয়া করি তোদের বিবাহিত জীবন যেন সুখের হয়। মন থেকে দোয়া করলি তো? রিমি কোনো উত্তর দিল না। আমার কিছু না বলেই আসতে লাগলাম। হঠাৎ পাশে থাকা আয়নায় আমার চোখ গেল। আয়না নিজের প্রতিচ্ছবি দেখতে পেলাম। আয়নায় নিজেকে দেখে মনে মনে প্রশ্ন করলাম, রিমিকে ডিভোর্স দিয়ে আমি ভুল করলাম না তো? আমার কি রিমির সাথে থাকা উচিত ছিল? আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। চোখে মুখে খুশির আমেজটা নেই। এখন মনে হচ্ছে রিমিকে ডিভোর্স দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি করে ফেলেছি। এসব ভাবাভাবি বাদ দিয়ে আফিফার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যা হয়েছে ভালোর জন্য হয়েছে, এখন আর ভেবে কি লাভ। আমি আফিফাদের বাড়ি যেতে যেতে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। মেন দরজা খোলাই ছিল, তাই কলিং বেল না বাজিয়ে ঢুকে পড়লাম। বাড়ির ভিতর কিংবা ড্রয়িং রুমে কাউকে দেখলাম না। আফিফাকে কয়েকবার ডাকার পরও কোনো সারা শব্দ পেলাম না। ভাবলাম আফিফা হয়তো ঘুমাচ্ছে। বড্ড ঘুম কাতরে মেয়ে সে, সময় পেলেই শুধু ঘুমায়। মাঝখানে আমি কনফিউজ হয়ে যাই, আফিফা আমাকে বেশি ভালোবাসে নাকি ঘুমকে। আমি আফিফার সাথে দেখা করার জন্য ঘরের দিকে যেতে লাগলাম। আফিফার ঘরে ঢুকতে যাব, হঠাৎ আফিফা ও খালামণির উচ্চস্বরে হাসি শব্দ কানে এলো। মা আর মেয়ে আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি কৌতূহলবশত তাদের কথা শোনার জন্য আড়ি বাঁধলাম। খালা হাসতে হাসতে আফিফাকে বলল, শোন, আফিফা যেভাবেই হোক শাইন আর রিমিকে আলাদা করতে হবে। তারপর তুই শাইনকে বিয়ে করে ভুলিয়ে ভালিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখে নিবি। কিন্তু সাবধান, তার আগে শাহিন যেন কোনোভাবেই জানতে না পারে তুই এতদিন ওর সাথে ভালোবাসার অভিনয় করেছিস। তাহলে সব প্ল্যান বরবাদ হয়ে যাবে, আমরা ধরা পড়ে যাব। তখন আর শাহিনের পরিবারকে পথে বসাতে পারবো না, তোর বাবার অপমানের প্রতিশোধও নিতে পারবো না। খালামণির কথা শুনে মনে হলো যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। বিস্ময়ে চোখ কপাল উঠে গেছে। এসব আমি কি শুনলাম? নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। আফিফা তাহলে সম্পত্তির লোভে এতদিন আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে? সব কিছু তাহলে নাটক ছিল? আমি এখন কি করব ভেবে পাচ্ছি না। এসব কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? আমি আরও মনোযোগ দিয়ে খালামণি আফিফার কথা শোনার চেষ্টা করলাম। তুমি চিন্তা করো না মা, শাহিনের মতো বলদ কোনোদিনই এসব জানতে পারবে না। ওর মাথায় তো শুধু গোবর। আমি ওকে যা বলি তাই বিশ্বাস করে, বেকুব একটা। বলে আফিফা ও খালামণি আবার হাসতে লাগলো। আমাকে বোকা বানিয়ে বড্ড খুশি তারা। খিলখিল করে হাসছে। তাদের হাসির শব্দে সারা ঘর মুখরিত হয়ে গেছে। আফিফা হাসি থামিয়ে দাঁত কিরমির করে বলল, শাহিনের বাবার জন্য আমার বাবাকে জেল খাটতে হয়েছে, ওদের জন্য আমরা ঘর ছাড়া হয়েছি, আমাদের সব সম্পত্তি ওরা আত্মসাৎ করেছে। এত সহজে ওদের ছাড়বো না। শাহিনের সাথে আমার বিয়েটা শুধু হতে দাও, তারপর দেখবে আমি কি কি করি। শাহিনের বাড়ির প্রত্যেকটা মানুষের জীবন আমি নরক বানিয়ে ফেলবো, কেতে কুল পাবে না ওরা। এই না হলে আমার মেয়ে সাব্বাস, ওরা আমাদের যত কষ্ট দিয়েছে তার চেয়েও বেশি কষ্ট আমরা ওদের দিব। খালামণি আফিফার এসব কথা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার হাত পা কাঁপছে। মনে হচ্ছে আমার পায়ের তলা থেকে মাটি গায়েব হয়ে গেছে। যাদের আমি আপন ভাবলাম তারা আমাকে ধোঁকা দিল। আমার এখন ইচ্ছে করছে নিজের গালে নিজেই ঠাস ঠাস করে চড় মারি। আমি এত বোকা কেন? এত কাছে থেকে ওদের আসল রূপটা আমি চিনতে পারিনি। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কাঁদতে পারছি না। আপনজনদের কাছ থেকে পাওয়া কষ্টগুলো প্রচণ্ড বেদনাদায়ক হয়। না পারে সইতে, না পারে কিছু বলতে। কিন্তু আমি আর চুপ থাকবো না। আজ এদের একটা শিক্ষা দিয়ে ছাড়বো। আমার সরলতার সুযোগ নিয়ে
দিনের পর দিন আমাকে ব্যবহার করেছে, অথচ এদের আমি মাথায় স্থান দিয়েছিলাম। অন্ধের মতো বিশ্বাস করেছি তাদের, যার ফল এখন ভোগ করতে হবে। আমি চোখের পানি মুছে হুড়মুড় করে ঘরে ঢুকলাম। আমাকে দেখে খালামণি আফিফা চমকে উঠল। নিজেদের সামলে নিয়ে অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলা শুরু করলো। এমন একটা ভাব করলো যেন আমাকে তারা দেখেনি। আমি খালামণি আফিফার সামনে গিয়ে দাঁড়ালাম। খালামণি আমাকে দেখেই অবাক হওয়ার ভান করে বলল, আরে শাহিন, তুই কখন এলি বাবা? অনেকক্ষণ আগে এসেছি। এতক্ষণ বাইরে দাঁড়িয়ে তোমাদের কথা শুনছিলাম। আমার কথা শুনে খালামণি আফিফা চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। নিমিষে তাদের চোখে মুখে ভয় এসে ভর করলো। ভয়ে তাদের চোখ মুখ শুকিয়ে চুপসে গেছে। মনে মনে হয়তো ভাবছে আমি তাদের সব কথা শুনে ফেলেছি কিনা। খালামণি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে লম্বা ঢোক গেল। এরপর আমতা আমতা করে বলল, কি শুনেছিস তুই? আমি কিছু না বলে আফিফার দিকে তাকালাম। আফিফা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। আমি 7-5 না ভেবে প্রচণ্ড জোরে আফিফাকে চড় মারলাম। আফিফা ভেবাচাকা খেয়ে গেলে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। চোখের কোণায় পানি টলমল করছে। আরেকটা চড় মারার আগেই আফিফা ভেবে করে কাঁদতে লাগলো। আমি শুধু আফিফাকে চড় মেরে ক্ষান্ত হলাম না। আর আগের মাথায় খালাকেও চড় মারার জন্য হাত উঠালাম, কিন্তু মারতে পারলাম না। আমার হাত কাঁপছে। যাকে মায়ের আসনে বসিয়েছি তার গায়ে কীভাবে হাত তুলব? তাকে তো আমি মন থেকে শ্রদ্ধা করি। আমি অনেক কষ্টে রাগ কন্ট্রোল করলাম। সত্যি বলতে আমার এখনও বিশ্বাস হচ্ছে না খালামণি এমন একটা জঘন্য মানুষ, যে মানুষটা প্রতিশোধ নিতে নিজের মেয়েকে ব্যবহার করে এবং আপন মানুষদেরকে কষ্ট দেয়। আমি মানছি খালামণি আমাদের পরিবারের শত্রুতা আছে, কিন্তু তাই বলে খালামণি কীভাবে আমার সাথে এমনটা করতে পারলো? আজ যদি এসব জানতে না পারতাম তাহলে আমার পরিবারটা ধ্বংস হয়ে যেত। এদের আসল রূপটা মুখোশের আড়ালেই থেকে যেত। আসলে খালামণি আমাদের মধ্যে জমিনে অনেকদিন ধরে মামলা মোকদ্দমা চলছে। আফিফার বাবা মানে আমার খালু প্রচণ্ড জোয়ার নেশা ছিল তার। জুয়া খেলে প্রায় দেউলে হয়ে গিয়েছিল। আবার অনেক ধারও করেছিল মানুষের কাছে। পাওনা দ্বারা টাকার জন্য খালুর উপর চাপ দিচ্ছিল। খালু কোনো উপায় না পেয়ে একের পর এক জমি আমার বাবার কাছে বিক্রি করে। তারপর সেই জমি বিক্রির টাকা দিয়ে পাওনাদারদের টাকা পরিশোধ করে। তখন পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। আসল ঘটনা ঘটে কিছুদিন পর। খালু আমার বাবার নামে মামলা করে। বাবা নাকি জোর করে খালুর জমি নিজের নামে লিখে নিয়েছে। পাশাপাশি আমার নানু ভাই মারা যাওয়ার সময় সম্পত্তি সমানভাবে বন্টনও করেনি। আমার মা নাকি চালাকি করে বেশি সম্পত্তি নিয়েছে। তাছাড়া আমাদের নামে এমন আরও অনেক ভিত্তিহীন অভিযোগ দায়ের করে। এরপর থেকে শুরু হয় ঝামেলা। আমার মা ও খালামণি বোন থেকে হয়ে যায় জাতশত্রু। কোর্টে মামলাগুলো অনেক দিন পর্যন্ত চলে এবং অবশেষে আমরা জয়লাভ করি। খালু 6 মাসের জেলও হয়েছিল। জেল থেকে ছাড়া পেয়ে খালু বিদেশে চলে যায়। আমি তখন অনেক ছোট ছিলাম, এসবের কিছুই জানতাম না। বড় হয়ে মার কাছে সব জেনেছি, কিন্তু খালামণি যে পুরনো দিনের কথা মনে রেখে এমন জঘন্য কাজ করবে সেটা স্বপ্নেও ভাবিনি। আমি খালামণির দিকে তাকালাম। সে মাথা নিচু করে বসে আছে। আমি খালামণির সামনে হাঁটু গেড়ে বসলাম। তার চোখে চোখ রেখে বললাম, হাদিসে আছে খালা নাকি মায়ের মতো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে নিজের মায়ের থেকে বেশি ভালোবাসতাম এবং শ্রদ্ধা ভক্তিও করতাম। কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি তুমি তোমার মেয়ে সম্পত্তির লোভ এসব করবে। আরে তোমাদের যখন এতই সম্পত্তির লোভ ছিল তাহলে সরাসরি আমাকে বলতেই পারতে। আমার নামে যা কিছু আছে সব তোমাদের দিয়ে দিতাম। আমার ইমোশন নিয়ে খেললে কেন? আমি তোমাদের নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। আরে তোমাদের জন্য যে মেয়েটা আমাকে পাগলের মতো ভালোবাসে তাকে পর্যন্ত ছেড়ে দিয়েছি, কিন্তু তোমরা আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে ব্যবহার করেছো। তোমাদের যে রাস্তার কুকুর অনেক ভালো আছে, ওদের বিশ্বাস করা যায়, কিন্তু তোমাদের না। তোমরা পশুর চেয়ে অধম। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আমি থামলাম। খালামণি আফিফা মাথা নিচু করে বসে আছে। লজ্জা আমার দিকে তাকাতে পর্যন্ত পারছে না। আমি একটু দম নিয়ে আবারও খালামণির উদ্দেশ্যে বলা শুরু করলাম, তুমি তো আগে থেকেই জানতে সব দোষ খালুর ছিল। তারপরে আমার মাকে দোষারোপ করতে, সবার কাছে মার নামে দুর্নাম করে বেড়াতে, মাকে ছোট করতে। আমি সব জেনেও তোমাকে সাপোর্ট করতাম। মাকে বলতাম সব দোষ তোমার। আমার খালামণির মতো ভালো মানুষ পৃথিবীতে আর একটাও নেই। কিন্তু আজকের পর থেকে তুমি আমার চোখে পৃথিবীর সব থেকে ঘৃণিত ব্যক্তি। আমার মা ঠিকই বলতো, তুমি আসলে একটা ডাইনি, যার মনে কোনো দয়া মায়া নেই, যে নিজের স্বার্থের জন্য সব করতে পারে। বলে আমি থামলাম। কথাগুলো বলার এক পর্যায়ে আমার চোখে পানি চলে এসেছে। খালামণি মাথা নিচু করে কাঁদছে। আমার কথা শুনে হয়তো কষ্ট পেয়েছে, কষ্ট পাওয়ারই কথা। আমি আরও কিছু বলতে যাব, হঠাৎ খালামণি আমার হাত চেপে ধরলো। কান্না ভেজা গলায় বলল, আমার ভুল হয়ে গেছে শাহিন, প্লিজ আমাকে ক্ষমা করে দে। না জেনে করা ভুলকে ক্ষমা করা যায়, কিন্তু জেনে বুঝে করা ভুলকে নয়। আজকের পর থেকে ভাববো আমার কোনো খালামণি নেই। বলে আমি কাঁদতে কাঁদতে চলে আসলাম। মানুষ কি করে এতটা খারাপ হতে পারে? স্বার্থসিদ্ধির জন্য আপন মানুষগুলোকে কষ্ট দিতে পিছপা হয় না। আমি চোখের পানি মুছে আফিফাদের বাড়ি থেকে বেরোতে যাব, এমন সময় আফিফা দৌড়ে আমার সামনে এসে দাঁড়ালো। দুহাত বাড়ি আমার পথ আটকালো। আমি রাগে গজগজ করেই বললাম, সমস্যা কি? আমার সামন থেকে সরো।
আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও শাহিন। আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি মানছি এতদিন তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি, কিন্তু অভিনয় করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেই জানি না। আফিফার কথা শুনে কিছুক্ষণ ওর দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইলাম। কি নিষ্পাপ চেহারা! কেউ বুঝতেই পারবে না এই নিষ্পাপ চেহারার পিছনে কুৎসিত এক চেহারা লুকিয়ে আছে। আমি আফিফাকে আবারও ঠাস করে চড় মারলাম। আফিফা প্রচণ্ড ভয় পেয়ে গেল, গালে হাত দিয়ে আমার থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো। আমি আফিফার কাছে গিয়ে ওর গাল দুটো শক্ত করে চেপে ধরলাম। আর কত ঠকাবে আমাকে? লজ্জা করে না তোমার? আচ্ছা, তোমার মাঝে কি মানুষত্ব বলতে কিচ্ছু নেই? আমি নিজের থেকে বেশি ভালোবাসতাম তোমাকে। তুমি এতদিন আমাকে যা বলেছো আমি তাই বোকার মতো করেছি, কুকুরের মতো তোমার পিছনে ঘুরঘুর করেছি, রিমিকে ডিভোর্স পর্যন্ত দিয়েছি, কিন্তু তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়ে গেছো। কথাগুলো বলে আফিফাকে ছেড়ে দিলাম। আফিফা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, লজ্জা একদম কুকড়ে গেছে। আমার দিকে আর চোখে তাকাচ্ছে, আবার চোখ নামিয়ে নিচ্ছে। আমি কিছুক্ষণ চুপ থেকে আবারও বললাম, 2 বছরের রিলেশন ছিল আমাদের, কত স্বপ্ন দেখেছিলাম আমরা। আমাদের দুমদাম করে বিয়ে হবে, দুজনে ছোট্ট একটা সংসার হবে, বাবু হবে, আরও কত কি। আমি বোকার মতো তোমার সব কথা বিশ্বাস করেছি। আজ যখন সব জানতে পারলাম, বিশ্বাস করো, কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। আমার সাথে এমনটা করার সময় তোমার বিবেকে বাধা দেয়নি? একবারও মনে হয়নি এটা অন্যায়? আমার কথার উত্তরে আফিফা কিছু বলল না, বরাবরের মতো চুপ করে দাঁড়িয়ে রইল। চোখের কোণায় পানির কোণা চিকচিক করছে। আফিফার চুপ থাকা দেখে মেজাজ আরও গরম হয়ে গেল। কথা বলছো না কেন? এখন বোবা হয়ে গেলে? তুমি মেয়েটা বড্ড ধরিবাজ, চালাকের বেশি। অন্যায় করে এমন ভাব করছো যেন তুমি ধোয়া তুলসী পাতা। তবে একটা কথা কি জানো, তুমি আমাকে ধোকা দেওয়াতে যতটা না কষ্ট পেয়েছি, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট পেয়েছি রিমির ভালোবাসাকে দূরে ঠেলে দিয়ে। রিমি আমার জন্য কত কি করেছে, অথচ আমি তোমার জন্য ওর ওপর পশুর মতো অত্যাচার করেছি। জানি না রিমি আমাকে কোনোদিন ক্ষমা করবে কিনা, কিন্তু তুমি একটা কথা মনে রেখো, আমাকে ধোকা দিয়ে জীবনেও তুমি সুখী হতে পারবে না। সারা জীবন আফসোস করে কাটাতে হবে। স্বার্থপর একটা। এক নাগারে কথাগুলো বলে আমি সেখানে দাঁড়ালাম না, চলে যাওয়ার জন্য পা বাড়ালাম। তখনই আফিফ আমার পা জড়িয়ে ধরলো। আমার ভুল হয়ে গেছে শাহিন, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। আফিফার কথাগুলো শুনে আমার আর মন গলল না। ওর কথা বিশ্বাস করে দ্বিতীয়বার আর ঠকতে চাই না। আমি এক ঝটকায় আফিফার থেকে পা ছাড়ালাম। আফিফা ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়লো। আমি হনহন করে আফিফাদের বাড়ি থেকে বেরিয়ে আসলাম। পেছন থেকে আফিফা চিৎকার করে আমাকে ডাকতে লাগলো। আমি পাত্তা দিলাম না। আসলে বিশ্বাস এমন একটা জিনিস, একবার ভেঙে গেলে জোড়া লাগানো যায় না। আফিফা যত চেষ্টাই করুক না কেন, আমি আর বিশ্বাস করছি না। রাত প্রায় অনেক হয়ে গেছে, চারদিকে অন্ধকারে ঘুটঘুট করছে। কিছুক্ষণ হাঁটার পর ল্যাম্পপোস্টের নিচে এসে বসলাম। ল্যাম্পপোস্টের গোলাতে আলো চারদিকে ছড়িয়ে আছে। আমি চুপচাপ সেখানে বসে চোখের পানি ফেলতে লাগলাম। আফিফার জন্য নয়, রিমির জন্য। পাগলিটা আমাকে কত ভালোবাসে, আর আমি সেই ভালোবাসাকে উপেক্ষা করে মিথ্যে ভালোবাসার পিছনে ছুটে বেরিয়েছি। আমি আসলে একটা গাধা। রিমি ঠিকই বলে, গাধা না হলে কখনোই রিমিকে ডিভোর্স দিতাম না। রিমির ভালোবাসার সাগরে ডুব দিতাম, মন প্রাণ উজাড় করে ওকে ভালোবাসতাম। কিন্তু এখন আমি রিমির সামনে দাঁড়াবো কীভাবে? ওর সামনে দাঁড়ানোর সাহসটুক আমার নেই। রিমির ওপর যত অধিকার ছিল ছোট্ট একটা সিগনেচারের মাধ্যমে শেষ হয়ে গেছে। আমি নিজেও কেমন থেকে দূরে সরিয়ে দিয়েছি। এসব কথা ভেবে আমার বুক পেটে কান্না আসছে। আমি রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে বসে কান্না করছি। রাস্তার লোকজন আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। আমার সেদিকে ভ্রুক্ষেপ নেই। আমি কিছুক্ষণ কাদার পর বাড়ির পথে হাঁটা ধরলাম। রিমির কাছে ক্ষমা চাইতে হবে, দরকার পড়লে ওর পা ধরবো। আমি এসব ভেবে রাস্তার মাঝখান দিয়ে আনমনে হাঁটছিলাম। হঠাৎ পিছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মারে। আমি ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়ি। রাস্তার পাশে ল্যাম্পপোস্টের পিলারের সাথে প্রচণ্ড জোরে মাথায় আঘাত লাগে। মাথা ফেটে দরদর করে রক্ত ঝরতে লাগে। প্রচণ্ড ব্যথা যন্ত্রণায় চিৎকার করতে থাকি। সারা শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসতে থাকে। চোখের সামনে সব কিছু ঝাপসা। এমন অবস্থায় আমার মুখ দিয়ে শুধু একটা কথাই বের হলো, আই লাভ ইউ রিমি। তারপর ধীরে ধীরে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। জ্ঞান ফেলে নিজেকে একটা বন্ধ রুমের মধ্যে আবিষ্কার করলাম। আমার পাশে টিপ টিপ করে বাতি জ্বলছে, চারদিকে আবছা অন্ধকার। আমি নিজের দিকে নিজে এক নজর তাকালাম। আমার মাথা হাত পায়ে ব্যান্ডেজ করা, মাথাটা ব্যথায় টনটন করছে। শরীর একটু নাড়াতে পারছি না। এই মুহূর্তে আমি ঠিক কোথায় আছি এটাও বলতে পারছি না। তবে যতদূর মনে হচ্ছে এখন মাঝরাত। আমি আস্তে আস্তে মাথাটা এদিক ওদিক ঘুরালাম। চারপাশটা একবার ভালো করে চোখ বুলিয়ে নিলাম। খুব সম্ভবত এটা হাসপাতাল। আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার বাঁ দিকে তাকাতেই দেখলাম রিমি চেয়ারে বসে ঝিমুচ্ছে। রিমির চোখের নিচে কালো দাগ, শুষ্ক ক্লান্ত চেহারা, জরাজীর্ণ শরীর দেখে বুকটা ছ্যাদ করে উঠল। কী অবস্থা হয়েছে মেয়েটার! সব হয়েছে আমার জন্য। রিমির এই অবস্থার জন্য আমি দায়ী। ওর ভালোবাসা না বুঝে শুধু কষ্ট দিয়েছি, এখন তার ফল ভোগ করছি। আমি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু একা একা পারলাম না।
প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে আমার। হাত বাড়িয়ে পাশ থেকে গ্লাসটা নিয়ে যে পানিটুকু খাবো সেই শক্তিটুকু নেই। বাধ্য হয়ে রিমিকে ডাক দিলাম। আমার ডাক শুনে রিমি ধরপড় করে জেগে উঠল। এক নিমিষে ঘুম পালিয়ে গেছে ওর। রিমি কিছুক্ষণ চোখ বড় বড় করে ঘোর লাগা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তারপর আমার কাছে এসে বেডের উপর বসলো। আমার পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পরোক্ষ করে বলল, তুই ঠিক আছিস? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। রিমি চোখ পিটপিট করে আমাকে দেখছে, চোখে মুখে খুশির ঝলক। হয়তো আমার জ্ঞান ফিরেছে বলে এত খুশি। একটু পানি খাওয়াবি, খুব তৃষ্ণা লেগেছে। আমার কথা শুনে রিমির ঘোর কাটলো। সে আমাকে ধরে আস্তে করে উঠে বসালো। আমি বেডের সাথে হেলান দিয়ে বসলাম। রিমি পাশে রাখা গ্লাস নিয়ে নিজ হাতে আমাকে পানি খাওয়ালো। তারপর শাড়ির আঁচল দিয়ে আমার মুখ মুছে দিল। আমি অপলক নয়নে রিমিকে কিছুক্ষণ থেকে চোখ সরিয়ে নিলাম। রিমি আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলল, খিদে লেগেছে? বাইরে থেকে খাবার আনবো? দরকার নেই, খেতে ইচ্ছে করছে না। কেন? মাথা ব্যথা করছে? নার্সকে ডাকবো? আমি ঠিক আছি, অত চিন্তা করতে হবে না। রিমি আর কিছু বলল না, কেবল আমার দিকে একভাবে তাকিয়ে রইল। আমি কিছু সময় চুপ থেকে বললাম, আমাকে হাসপাতালে কে নিয়ে এসেছে? যার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিলিস সে। আজ 2 দিন পর তোর জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড আঘাত লেগেছিল, অল্পের জন্য প্রাণে বেঁচে গেছিস। রিমির কথা শুনে একটু হাসলাম। মনে মনে বললাম, মরে তো গেলেই ভালো হতো। যার জন্য বেঁচেছিলাম সেই তো ছেড়ে চলে গেছে। ভাবনা ছেদ ঘটল রিমির কথায়। রিমির রাগ দেখিয়ে বলল, রাস্তাঘাটে চলার সময় মন কোথায় থাকে? তুই কি ছোট বাচ্চা যে রাস্তার মাঝখানে নাচতে নাচতে হেঁটে বেড়াবি? আর যদি তোর কিছু একটা হয়ে যেত তাহলে কি হতো বলতো? কি হতো শুনি? সেটা বুঝলে তো কোনো কথাই ছিল না, ছাগল কোথাকার। আমার এই অবস্থা দেখেও তুই কি এখনো ঝগড়া করবি? শুধু ঝগড়া না, তোকে আমার খুন করতে ইচ্ছে করছে। তুই এত কেয়ারলেস কেন? আমি এমনই। রিমি মুখ বেটকালো। আমি দাঁত বের করে হাসতে লাগলাম। রিমি এবার আরও রেগে গেল। দাঁত কিরমির করে বলল, বেশি হাসলে ঘুষি মেরে তোর দাঁত ভেঙে দেব কুত্তা। তোর জন্য পরিবারে অশান্তি লেগে গেছে। কিসের অশান্তি? কিছু না, তুই ঘুমা। রিমি আমার কথার উত্তর না দিয়ে জোর করে আমাকে শুয়ে দিল। বুঝতে পারলাম রিমি কিছু একটা লুকাতে যাচ্ছে, কিন্তু সেটা কি ভেবে পাচ্ছি না। আমি দীর্ঘলায় ওকে বললাম, তুই হাসপাতালে একাই আছিস? বাড়ি থেকে কেউ আসেনি? না, শুধু বড় আম্মু এসেছিল। সন্ধ্যাবেলা আমি তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। ও, ছোট মা, ছোট আব্বু, বাবা এরা কেউ আমাকে দেখতে আসেনি? না। কেন? জানি না। তুই বেশি কথা না বলে ঘুমাতো। ডাক্তার তোকে কথা বলতে বারণ করেছে। যা বলার সকালে বলিস। আচ্ছা, আমি যে তোকে ডিভোর্স দিয়েছিস সেটা কি বাড়িতে বলে দিয়েছিস? তোকে ঘুমাতে বললাম না? এত কথা বলছিস কেন? চুপচাপ ঘুমা। আমি কিছু না বলে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বেডে শুয়ে আছি, উসকুস করছি। আমার ঘুম আসছে না দেখে রিমি আমার মাথায় আস্তে আস্তে হাত বোলাতে লাগলো। নিমেষে আমার চোখে ঘুম এসে ভর করলো। রিমির দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। এদিকে আমি ঘুমিয়ে যাওয়ার পরই রিমি আলতো করে আমার কপালে ঠোঁট চোয়ালো। আমি একটু কেঁপে উঠলাম। রিমি আমার দিকে গভীর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফিসফিস করে বলল, তোর কিছু হলে আমিও বাঁচতাম না শাহিন। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, তোকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। বাকি রাতটুকু রিমি জেগে কাটিয়ে দিল। বলা যায় না, আমার ঘুম বাংলা যদি আবার কিছু চাই। আমার জ্ঞান ফিরেছে শুনে রাসেল ভাই, মোমো ভাবি সকাল সকালে দেখতে চলে এসেছে। ভেবেছিলাম পরিবারে সবাই আসবে, কিন্তু কেউ আসেনি। আমার মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। আমার এমন অবস্থা জেনেও কেউ দেখতে এলো না কেন? বাড়িতে কি কোনো ঝামেলা হয়েছে? কিছুই ভেবে পাচ্ছি না। রিমি রাসেল ভাই ও মোমো ভাবিকে আমার পাশে রেখে বাড়িতে গেছে। রাসেল ভাই আমাকে ভালো মতো জিজ্ঞাসা করার পর মুখ ভার করে বললেন, তুমি রিমিকে ডিভোর্স দিয়ে মোটেও ঠিক করোনি শাহিন। আমি রিমিকে ডিভোর্স দিয়েছি সেটা আপনি কিভাবে জানলেন? রিমি বলেছে তাই না? রিমি বলেনি, তোমার বন্ধুরা বলেছে। আর তারপর থেকে এই পরিবারে ঝামেলা শুরু হয়েছে। কেন, কি হয়েছে? তুমি রিমিকে ডিভোর্স দিয়েছো বলে তোমার বাবা ও চাচার মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তোমার চাচা চাচি আর তোমাদের সাথে থাকবে না, আলাদা হয়ে যাবে। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। তোমার জন্য পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে, পরিবারে ভাঙন ধরেছে। তোমার চাচা চাচি ভেবেছিল তোমার সাথে রিমির বিয়ে হলে রিমি সুখী হবে, কিন্তু বিয়ের পর থেকে এমন একটা দিন নেই তুমি রিমিকে কষ্ট দাওনি। রিমি যে এতদিন তোমার সাথে কিভাবে ছিল সেটা ভেবে অবাক হচ্ছি। রাসেল ভাইয়ের কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। এজন্যই তাহলে আমার অ্যাক্সিডেন্ট হওয়া সত্ত্বেও কি আমাকে দেখতে আসেনি? আমার মনটা খারাপ হয়ে গেল। আমি মন খারাপ করে শুয়ে রইলাম। ছোট্ট একটা ভুলের কারণে সব শেষ হয়ে গেল। বুঝতে পারছি না এই ভুলের প্রায়শ্চিত্ত কীভাবে করব। রাসেল ভাই ও মোম ভাবি আমাকে কিছু উপদেশ দিয়ে চলে গেল। দুপুরের পরে মা ও রিমি হাসপাতালে এলো। রিমি সাথে করে আমার জন্য খাবার নিয়ে এসেছে। মাকে দেখে আমার মুখে হাসি ফুটে উঠল।
মা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে রিমিকে বাইরে যেতে বলল। ভেবেছিলাম আমার জ্ঞান ফিরেছে শুনে মা প্রচণ্ড খুশি হবে, খুশিতে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরে সুখের কান্না কাঁদবে। কিন্তু মা সেসব না করে মুখটা পোড়া ভাতের মতো বানিয়ে রেখেছে। আমি কেমন আছি, কোনো অসুবিধা হচ্ছে কিনা, আমার কিছু লাগবে কিনা এসব জিজ্ঞাসাও করছে না। আমি কিছুক্ষণ চুপ থেকে মাকে বললাম, কেমন আছো মা? বাবা আসেনি? মা আমার কথার উত্তর না দিয়ে আচমকা আমার গায়ে চড় মারল। আমি চমকে উঠলাম। যদিও চড়টা আসতে মেরেছে, কিন্তু মাথায় আঘাত লাগার কারণে ভালোই ব্যথা পেয়েছি। আমি চলাচল চোখে মার দিকে তাকালাম। মার আগে সাপের মতো ফোঁসফোঁস করছে। আমি ভয় চুপসে গেলাম। মা রাগী গলায় বলল, তুই মানুষ নাকি পশু? এতটা নির্দয় ও পাষাণ কেউ কি করে হতে পারে? তুই আমার ছেলে হোস এটা ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। মার কথাগুলো সোজা আমার কলিজায় এসে আঘাত করলো। চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগলো। রিমিকে ডিভোর্স দিলি কেন? মেয়েটা তোকে পাগলের মতো ভালোবাসে আর তুই ওকে ছেড়ে দিলি? জানিস তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে রিমির কি অবস্থা হয়েছিল? ওকে থামানো যাচ্ছিল না, সে কি কান্না! পাগলের মতো ছুটতে ছুটতে হাসপাতালে এসেছিল। তারপর তোকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছে। এই 2 দিনে সারাক্ষণ তোর পাশে থেকেছে, তোর সেবা যত্ন করেছে, তোর চিন্তায় ঠিক করে খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। ঘুমানো তো দূরে থাক, সারা রাত নামাজে দাঁড়িয়ে তোর জন্য প্রার্থনা করেছে। কতটা ভালোবাসলে একটা মেয়ে এসব করতে পারে একবার ভেবে দেখেছিস? মার কথা শুনে আমি একদম হা হয়ে গেলাম। রিমি আমার জন্য এসব করেছে? মা একটু দম নিয়ে আবারও বলতে শুরু করলো, রিমিকে কেন ডিভোর্স দিয়েছিস সেসব আমি জানতে চাই না, শুধু এটা বলবো রিমিকে কষ্ট দিয়ে তুই কি লাভ পেলি? মেয়েটা তোর কাছে একটু ভালোবাসা চেয়েছিল, কিন্তু তুই ওকে শুধু কষ্টই দিয়ে গেলি। আমি কিছু বললাম না। মা আবারও আমার গালে চড় মারল। আমি ব্যথায় কুঁকিয়ে উঠলাম। মার আগে ফোঁসফোঁস করে বলল, শুধুমাত্র তোর জন্য পরিবারের অশান্তি লেগে আছে। রিমির বাবা নাকি আমাদের উপর মামলা করবে, আমাদের সবাইকে জেলের ভাত খাওয়াবে। রিমিকে ডিভোর্স দিয়েছিস বলে তোর বাবা ও চাচার মধ্যে ঝগড়া চলছে, হাতাহাতি পর্যন্ত হয়েছে। তোর জন্য 2 ভাই এখন শত্রুতে পরিণত হয়েছে। মার কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। আমার জন্য পরিবারে এত সমস্যা হবে ভাবতে পারিনি। আমি মাকে কিছু বলতে যাব, এমন সময় দরজায় কে যেন নক করলো। মাথা উঁচু করে দরজার দিকে তাকাতেই চমকে উঠলাম। এরা কেন এখানে এসেছে? দেখি আফিফা ও খালামণি দাঁড়িয়ে আছে। তাদের দুজনকে দেখে আমার বুড়ো কুচকে গেল। এই বজ্জাত দুটো এখানে কেন? না জানি আবার কোন কুমতলব নিয়ে এখানে এসেছে। মাথায় তো শুধু ক্রিমিনালি বুদ্ধি। আফিফা ও খালামণি বাঁকা হাসি এসে রুমে ঢুকলো। আফিফার হাতে এক গুচ্ছ লাল গোলাপের তোড়া, সাথে আমার পছন্দের আরও অনেক জিনিস এনেছে। বুঝলাম আমার রাগ ভাঙাতে তৈরি হয়ে এসেছে দুজন। আফিফা ও খালামণির সাথে মা নিঃশব্দে বাইরে চলে গেল। আফিফা আমার মাথার পাশে এসে বসলো। আলতো করে আমার চুলে বিলি কাটতে লাগলো। আমি বেশ কয়েকবার আফিফাকে মানা করলাম, কিন্তু সে শুনলো না। ভেতরে ভেতরে আমি প্রচণ্ড বিরক্ত হচ্ছি। আফিফার প্রতিটি ছোঁয়া আমার কাছে বিষের মতো লাগছে। ঘৃণায় পুরো শরীর কিলবিল করছে। মনে হচ্ছে কাটা খেয়ে কেউ নুনে ছেটা দিচ্ছে। আমি দাঁতে দাঁত চেপে সহ্য করছি। আফিফা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে মিষ্টি গলায় বলল, এখন কেমন লাগছে? আগের চেয়ে কি একটু সুস্থ বোধ করছো? দেখো তোমার পছন্দের খাবার এনেছি। আফিফার কথার প্রতি উত্তরে কিছু বললাম না। ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আমি মুখ ঘুরে অন্যদিকে তাকালাম। খালামণি আমার সামনে এসে কান্না মাখা গলায় বলল, তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে আফিফা কত কষ্ট পেয়েছে জানিস? অনেক কান্না করেছে আমার মেয়েটা। তোর চিন্তায় চিন্তায় সে অসুস্থ হয়ে পড়েছে, ঠিক করে খাওয়া দাওয়া করেনি, ঘুমায়নি পর্যন্ত। খালামণির কথা শুনে আমি আফিফার দিকে ভালোভাবে তাকালাম। কি সুন্দর মিষ্টি প্রাণবন্ত চেহারা, চোখে গাঢ় কাজল, মুখে মেকআপের আলতো প্রলেপ। কি বলবে মেয়েটা আমার জন্য কান্নাকাটি করেছে? আবার নাকি আমার চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিল। খাওয়া দাওয়া করেনি, ঘুমায়নি। কিন্তু আফিফার চেহারা ও শরীর দেখে মনে হচ্ছে দিব্যি সুখে আছে সে। চেহারায় দুঃখের কোনো ছাপই নেই। অথচ রিমির দিকে তাকানোই যায় না। আমার জন্য কত কষ্ট করেছে সে, আমার সেবা করেছে, আমার সুস্থতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছে, রাত জেগে আমার পাশে থেকেছে, না জানি কত কান্নাকাটি করেছে আমার জন্য। না ঘুমিয়ে কেঁদে কেঁদে রিমির চোখে নিচে কালি পর্যন্ত পড়ে গেছে। কিন্তু আফিফার মাঝে এসব কিছুরই সিটে ফোটা নেই। কি সুন্দর মেকআপ করে সেজে গুজে এসেছে এখানে। ভারখানা এমন ফ্যাশন শোয়ের কোনো অনুষ্ঠান এসেছে। আমি এসব ভাবতে ভাবতে দেখলাম আফিফা লম্বা ঢেকুর তুলল। একটু আগে মনে হয় পেট ভরে খেয়ে এসেছে। অথচ খালামণি বলছে আমার চিন্তা আফিফা খাওয়া দাওয়া ঘুম ছেড়ে দিয়েছে। সত্যি বলতে খালামণির এসব আজগুবি কথা শুনে না চাইতে ভিক করে এসে দিলাম। মিথ্যে বলার জন্য এদের নোবেল দেওয়া উচিত। আমার হাসি দেখে খালামণি আফিফা বুড়ো কুচকালো, মুখখানা ভার করে বলল, হাসছিস কেন? আমি কি হাসার মতো কিছু বলেছি?
তোমাদের কথা শুনলে আজকাল আমার হাসি পায়। মানুষ এত সুন্দর করে মিথ্যা বলতে পারে, তোমাদের না দেখলে বিশ্বাসই করতাম না। আমি মোটেও মিথ্যা বলছি না, মানছি আমি তোকে ধোকা দিয়েছি, কিন্তু আফিফা সত্যি তোকে ভালোবাসে। আমার উপর রাগ করে প্লিজ ওকে কষ্ট দিস না। যা হয়েছে সব ভুলে নতুন করে শুরু কর। মানুষ মাত্রই তো ভুল করে। চাইলে কি নতুন করে শুরু করা যায়? আমার জায়গায় তুমি থাকলে কি পারতে সব ভুলে নতুন করে শুরু করতে? আমার কথা শুনে খালামণি মাথা নিচু করে ফেললো। হাসি খুশি মুখটা অন্ধকারে ছেয়ে গেছে। আমি শোয়া থেকে উঠেই বেডের সাথে হেলান দিয়ে বসলাম। মাথা উঁচু করে খালামণির চোখে চোখ রেখে বললাম, যে মানুষ সামান্য সম্পত্তির জন্য এতটা নিচে নামতে পারে, তার মুখে এসব কথা মানায় না। শোনো খালামণি, আমি যতটা তোমাকে ঘৃণা করি, তার চেয়ে 1000 গুণ বেশি ঘৃণা করি আফিফাকে। সে আমার পবিত্র ভালোবাসার সাথে খেলা করেছে। সেই জন্যই আমি তো ক্ষমা চেয়েছি। আমাকে লাস্ট একটা সুযোগ দাও। আমি তোমার পায়ের কাছে পড়ে থাকবো, কোনোদিন তোমার বিশ্বাস ভঙ্গ করব না। আমার কথা শেষ হতেই পাশ থেকে আফিফা বলে উঠল। আমি চোখ পাকিয়ে ওর দিকে তাকালাম। রাগে গজগজ করে বললাম, এসব ইমোশনাল কথাবার্তা বলা বন্ধ করো। আমার কিন্তু রাগে শরীর জ্বলে যাচ্ছে। আচ্ছা, তোমার মাঝে কি ন্যূনতম লজ্জাবোধ নেই? এত কিছু করার পরও কোন মুখ নিয়ে এখানে এসেছো? আমার এই মুহূর্তে তোমাকে খুন করতে ইচ্ছে করছে, বেহায় মেয়ে কোথাকার। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আমি থামলাম। রাগের মাথায় কয়েকটা গালি দিয়ে ফেলেছি আফিফাকে। কিন্তু অবাক করার বিষয়ে, এত কিছু বলার পরেও আফিফার মাঝে কোনো অনুশোচনা বোধ নেই বা কষ্টের ছাপ নেই। সে আমার কথা শুনে নির্লজ্জের মতো দাঁত বের করে হাসছে। কুৎসিত শয়তানি এক হাসি। অবশ্য আফিফার মতো মেয়ের কাছে এইসব ছাড়া আর কিছু আশা করাও বোকামি। যার মা একটা ক্রিমিনাল, তার মেয়ে তার থেকে ভালো হবে নাকি? বেহার মতো হাসছিস কেন? বেরিয়ে যায় এখান থেকে। আফিফা এবার হাসি থামালো। আমাকে কিছু বলতে যাবে, তার আগে খালামণিকে থামিয়ে বলল, আফিফা চুপ কর, অনেকক্ষণ ধরে শাইনে বড় বড় কথা শুনছি, এবার আমাকে কিছু বলতে দে। কথাটা বলে খালামণি আমার সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। চোখে মুখে দুষ্ট হাসি খেলা করছে। আমি কপাল ভাঁজ করে খালামণির মতিগতি বোঝার চেষ্টা করছি। খালামণি আমার পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করলো। তারপর দাঁতে দাঁত চেপে রাগীয় গলায় বলল, এত গরম দেখাচ্ছিস কেন? নিজেকে কি ভাবছিস তুই? শোন, আমি ইচ্ছে করলে তোকে মেরে ফেলতে পারি, আর সম্পত্তির জন্য আমি আমার শ্বশুর শাশুড়ি বাবা মা বোনকে পর্যন্ত চাইনি। সেখানে তুই আমার সাথে টক্কর নিতে এসেছিস? কে রে তুই? কি ক্ষমতা আছে তোর? শুধুমাত্র আফিফা ভালোবাসে বলে এখনও তোকে বাঁচিয়ে রেখেছি। না হলে তুই আর তোর বাবা মার ওপর যতটা রাগ জমে আছে, তোদের কাছে চিবিয়ে খেলেও সেই রাগ কমবে না। এই তো এবার আসল রূপে ফিরেছ। হ্যাঁ, এটাই আমার আসল রূপ। আসলে তুই আমাকে যতটা খারাপ ভাবিস, আমি তার চেয়েও 1000 গুণ বেশি খারাপ। এতটাই খারাপ যে সেদিন তোর অ্যাক্সিডেন্টটা আমি করিয়েছি। ভেবেছিলাম তোকে মেরে ফেলবো, কিন্তু আফিফার কথা ভেবে তার করিনি। খালামণির কথা শুনে আমি একটু অবাক হলাম না, কারণ আমি আগে থেকে জানতাম আমার অ্যাক্সিডেন্টের পিছনে খালামণির হাত রয়েছে। জ্ঞান হারাবার আগে খালামণিকে একবার দেখেছিলাম। যেই গাড়ির সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গাড়িতে খালামণি বসেছিল। আমি কিছুক্ষণ চুপ থেকে খালামণিকে বললাম, আমি জানতাম এমন জঘন্য একটা কাজ শুধু তোমার দ্বারাই সম্ভব, তবে এক হিসেবে ভালোই হয়েছে। তুমি এসব না করলে আমার ভালোবাসার মানুষকে আমি চিনতেই পারতাম না। ভালোবাসার মানুষ? কে সে? রিমির কথা বলছিস? আমি মাথা নাড়ালাম। খালামণি অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতেই বলল, তোর আর রিমির তো ডিভোর্স হয়ে গেছে শুনলাম। তোর বাবা ও চাচার মধ্যে এ নিয়ে দ্বন্দ্ব চলছে। সবাই বলছে তোর জন্য নাকি রিমির জীবন নষ্ট হয়ে গেছে, আর তুই বলছিস তোর ভালোবাসার মানুষকে চিনতে পেরেছিস। খালামণি আবারও হাসতে লাগলো। পাশে থাকা আফিফাও সঙ্গ দিল। মা ও মেয়ে হাসতে হাসতে জ্ঞান হারাবার মতো অবস্থা। কিছুক্ষণ এক নাগারে হাসার পর খালামণি বলল, এসব আকাশ কুসুম ভাবা বন্ধ কর। কি ভেবেছিস আমি তোকে আর রিমিকে এক হতে দিব? কখনো না। এখনো সময় আছে। আফিফাকে বিয়ে কর, ও তোকে ভালোবাসে, সারা জীবন সুখে রাখবে। আর তোর সম্পত্তি আমার লাগবে না। বিয়ের পর সেসব এমনিতেই আফিফার নামে হয়ে যাবে। আমি মরে গেলেও আফিফাকে বিয়ে করব না। আরেকটা কথা শুনে রাখো, রিমি কখনো আমাকে ছেড়ে যাবে না, যত আমাদের ডিভোর্স হোক না কেন। তাই নাকি? আমিও দেখি কিভাবে তোরা এক হোস। আমি তোর এমন অবস্থা করব যে সারা জীবন আমার পায়ের কাছে পড়ে থাকবি। তখন দেখব তোর তেজ কোথায় থাকে। চল আফিফা। কথাগুলো বলে খালামণি আফিফা চলে গেল। আমি চুপ করে বসে রইলাম। মনে মনে ভাবছি, একটা মানুষ কতটা খারাপ হতে পারে, সেটা আবার নিজের খালামণি। আমার নিজেকে নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু ভয় হচ্ছে খালামণি রিমির কোনো ক্ষতি না করে বসে। পেশার এমনিতে আমার জন্য অনেক কষ্ট পেয়েছে,
নতুন করে ওকে কোনো কষ্ট বা ঝামেলায় ফেলতে চাই না। আমাকে কিছু একটা করে খালামণি আফিফাকে টাইট দিতে হবে, যাতে আর কোনোদিন আমাদের পিছনে না লাগে। আমি বসে বসে রিমির জন্য অপেক্ষা করছি। ক্ষুধার জ্বালায় পেট চোচো করছে। এর মাঝে নার্স ও ডাক্তার কয়েকবার আমাকে চেক আপ করেছে। আমি নার্সের মাধ্যমে রিমির কাছে খবরও পাঠিয়েছি, কিন্তু এখনও রিমির খবর নেই। বাইরে কি করছে আল্লাহ জানে। ঘণ্টাখানেক পর রিমি কেবিনে এলো। আমি একে দেখে স্বস্তি নিঃশ্বাস ফেললাম। এতক্ষণ কোথায় ছিলি? কখন থেকে তোকে খুঁজছি। কেন, কি হয়েছে? আমার খিদে লেগেছে। তো আমি কি করব? তোর বউ আর শাশুড়ি তোকে খাওয়ায়নি? বউ আর শাশুড়ি মানে? ঠিক বুঝলাম না। আফিফা তোর খালার কথা বলছি। ওরা তো তোর জন্য খাবার নিয়ে এসেছিল, তোকে খাওয়ায়নি? খাওয়াতে চেয়েছিল, আমি নিজেই খাইনি। কেন? তোর হাতে খাবো তাই। বাবা, হঠাৎ আমার খেতে চাইছিস যে? আগে তো আমার হাতে খাওয়া দূরে থাক, আমি রান্না করেছি শুনে খাবার ফেলে দিতি। আমি নিজের হাতে খেতে পারলে কি তোকে বলি? দেখতে তো পারছিস আমি অসুস্থ, হাতে পায়ে ব্যান্ডেজ করা। তাছাড়া মানুষের মাঝে কি পরিবর্তন আসে না? আগেকার কথা বাদ দে। বুঝলাম। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বল। তোর আর আফিফার মাঝে কি কিছু হয়েছে? না তো, কেন বলতো? না মানে, বাইরে থেকে তো চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল, তাই বললাম। তেমন কিছু না। তুই কিছু শুনেছিস? রিমি মাথা নাড়িয়ে না বলল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। এসব কথা বাদ দিয়ে কিছু খেতে দে। খিদে জ্বালা পেটে ইঁদুরগুলো আন্দোলন শুরু করে দিয়েছে। রিমি আর কিছু বলল না। হাত ধুয়ে প্লেটে খাবার নিয়ে আমার সামনে বসলো। খাবার মাখিয়ে এক লোকমা খাবার আমার মুখের সামনে ধরল। আমি পরম তৃপ্তিতে রিমির হাতে খেতে লাগলাম। আগে আমি রিমিকে খাইয়ে দিলে ও কান্না করতো। আজ কেন জানি না আমার চোখে পানি টলমল করছে। পুরোনো দিনের কথা মনে হতে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। জেনে বুঝে রিমিকে কত কষ্ট দিয়েছি। রিমি মুখ বুঝে সেসব সহ্য করেছে। এসব ভাবতে হতে কখন যে কেঁদে ফেলেছি বুঝতেই পারিনি। আমার কান্না দেখে রিমি বুড়ো কুচকে তাকালো। কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে আমার গালে চর মারলো। চর খেয়ে বোকার মতো রিমির দিকে তাকিয়ে রইলাম। এমনিতেই সারা শরীরে ব্যথা, তার উপর আবার এখন গালে চর। আমি ব্যথায় মৃদুস্বরে চিৎকার দিয়ে উঠলাম। ডান গালটা ব্যথায় টনটন করছে। আমি আহত দৃষ্টিতে রিমির দিকে তাকিয়ে আমতা আমতা করে বললাম, মারলি কেন? রিমি আমার কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ করে বসে রইল। আমি রিমিকে দেখছি, ও আমাকে দেখছে। হঠাৎ রিমি ধমক দিয়ে বলল, হাবলুর মতো কাঁদছিস কেন? কি হয়েছে? রিমির ধমক খেয়ে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। কি বলবো বুঝতে পারছি না। রিমি বাঁ হাতে উল্টো পিঠ দিয়ে আমার চোখের পানি মুছে দিল। তারপর জিজ্ঞাসানো দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি কথা ঘুরিয়েই বললাম, তরকারিতে ঝাল বেশি হয়েছে, তাই ঝালে চোখ দিয়ে পানি এসেছে। কোথায় ঝাল হয়েছে? ঝাল তো ঠিকই আছে। তুই ঝাল কম খাস বলে আমি তো তরকারিতে ঝালই দেইনি। তবু আমার ঝাল লাগছে। কথাটা বলে আমি এমন ভাব করলাম যেন আমার খুব ঝাল ধরেছে। আমি ঝালে মরে যাচ্ছি। রিমি আমার অবস্থা দেখে মুখে ফু দিতে লাগলো। রিমির গরম বাতাস আমার সারা মুখে এসে পড়েছে। মুখ দিয়ে বাতাস ভেতরে চলে যাচ্ছে। আমার সারা শরীর শিরশির করে উঠল। আমি চোখ বন্ধ করে রিমির কোমল বাতাসের ছোঁয়া অনুভব করতে লাগলাম। রিমি কিছুক্ষণ ফু দেওয়ার পর বলল, ঝাল কমেছে? কমেছে একটু। ভালো। শোন, তুই কখনো আমার সামনে কাঁদবি না। কেন? রিমি আমার কথার জবাব দিল না। তবে আমি জানি রিমি আমার কান্না সহ্য করতে পারে না। বড্ড ভালোবাসে তো। আর ভালোবাসার মানুষের কান্না সহ্য করা বা চোখে দেখা বড় বেদনার। রিমি এক লোকমা খাবার আমার মুখে দিল। আমি খাবার গিলতে লাগলাম। প্রচণ্ড খিদে লেগেছে আমার। তার উপর রিমি খাবার খাইয়ে দিচ্ছে। খিদেটা যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। আগে যখন রিমি খাইয়ে দিত তখন সবসময় একটা বিরক্তি কাজ করত। এই প্রথম রিমির হাতে খেয়ে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি অমৃত খাচ্ছি। রিমির রাতের ছোঁয়ায় খাবারগুলো যেন আরও বেশি সুস্বাদু হয়ে উঠেছে। আমার খাওয়া শেষ হলে রিমি সুন্দর করে শাড়ির আঁচল দিয়ে আমার মুখ ঘষে দিল। তারপর আমাকে ওষুধ খেয়ে বেডে শুয়ে দিল। আমি কিছুক্ষণ চুপ থেকে রিমিকে বললাম, বাড়িতে সবাই আমার উপর খুব রেগে আছে তাই না? কেন? আমি তোকে ডিভোর্স দিয়েছি বলে। শুনলাম বাবা আর ছোট আব্বুর মাঝে ঝগড়া হয়েছে। আরে তেমন কিছু হয়নি, আমি সব সামলে নিয়েছি। বাড়ির পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। ও, ছোট আব্বু কি তোকে কিছু বলেছে? আমাকে দুটো চর মেরেছিল। আমি বলেছি আমি নিজের ইচ্ছায় তোকে ডিভোর্স দিয়েছি, তোর কোনো দোষ নেই। যদিও মা বাবা সেটা বিশ্বাস করেনি, তারা ভাবছে তুই জোরপূর্বক আমাকে ডিভোর্স দিতে বাধ্য করেছিস। তাই সবাই তোর উপর খুব রেগে আছে। আর আমি তোর পক্ষ নিয়ে কথা বলাতেই আমাকে চর মেরেছে। সরি রিমি, আমার জন্য তোকে কষ্ট পেতে হচ্ছে। সব দোষ আমার। আরে ধুর, সরি বলছিস কেন? তোর জন্য আমি সব করতে পারবো। আর তুই এসব নিয়ে চিন্তা করিস না তো, আমি সব সামলে নিব। রিমির কথা শুনে অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। ভাবতে অবাক লাগছে, এমন শোনার মতো খাঁটি হৃদয়ের মেয়েকে দিনের পর দিন আমি অত্যাচার ও কষ্ট দিয়েছি। অথচ অতীতের সব কিছু ভুলে রিমি আমার পাশে আছে, আমাকে সান্ত্বনা দিচ্ছে। একটা মেয়ে কতটা উদার মনের হতে পারে
রিমিকে না দেখলে বুঝতেই পারতাম না। আমি মনে মনে এসবই ভাবছি আর রিমির দিকে পলকহীনভাবে তাকিয়ে আছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিমির কিছুটা অস্বস্তি বোধ হচ্ছে। সে ভুরুজোড়া ভাঁজ করে চোখের ইশারে জানতে চাইল আমি ওর দিকে তাকিয়ে আছি কেন। আমি মুচকে সে দৃষ্টি সরিয়ে নিলাম। কিছুক্ষণ রুমের মধ্যে নীরবতা বিরাজ করলো। একটু পর রিমি শান্ত গলায় বলল, আফিফাকে বিয়ে করবি কবে? আফিফার কথা ফের মনে হতেই আমার কপাল কুঁচকে গেল। আমি চুপ করে রইলাম। আফিফার নাম শুনলে আমার রাগে শরীর খালি কিলবিল করছে। আমি কোনো মতে নিজেকে সংযত করে রিমিকে বললাম, আফিফার কথা বাদ দে তো। কেন তুই আফিফাকে বিয়ে করবি না? ওকে বিয়ে করার জন্যই তো এত কিছু করলি। রিমির কথা শুনে আমি গোমরা মুখ করে অন্যদিকে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবছি, যার জন্য এত কিছু করলাম সেই তো ধোঁকা দিয়ে চলে গেল। আমি এসব কথা রিমিকে বলতে পারবো না, কারণ সব দোষ তো আমিই করেছি। রিমিকে যদি বলে আফিফা আমাকে ধোঁকা দিয়েছে, আমার সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছে, তাহলে আমি নিজে রিমির কাছে ছোট হয়ে যাব। রিমির সামনে কোনোদিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তার চেয়ে ভালো চুপ থাকি। রিমি আমার চুপ থাকা দেখে আবারও বলা শুরু করলো, জানিস আমি তোর আর আফিফার বিয়ে নিয়ে অনেক প্ল্যান করে রেখেছি। তোদের বিয়ের সব আয়োজন আমি করব। গেট সাজানো থেকে শুরু করে কোণে সাজানো সব আমি একাই করব। তুই কিন্তু আমাকে বাধা দিবি না বলে দিলাম। তুই চুপ করবি নাকি চল লাগাবো? আফিফার কথা বলতে মানা করলাম না? অন্য কিছু বলার থাকলে বল, খামোখা বিরক্ত করিস না। রিমি আর কিছু বলল না, কেবল অবাক দৃষ্টিতে আমার পানে চেয়ে রইল। হয়তো বোঝার চেষ্টা করছে হুট করে আমার কি হলো। যে আমি আফিফা বলতে পাগল, সে আমি আফিফার নামই শুনতে চাচ্ছি না। রিমি কিছু বুঝে উঠতে না পেরে সংশয় নিয়ে বলল, তুই কি কোনো কারণে আফিফার উপরে রেগে আছিস বা তোদের মধ্যে ঝগড়া হয়েছে? আমার খুব ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। বিরক্ত না করলে খুশি হব। কথাটা বলে আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। রিমি আমার মাথায় হাত বোলাতে লাগলো। ধীরে ধীরে আমি ঘুমের দেশে হারিয়ে গেলাম। দেখতে দেখতে কেটে গেল 10 দিন। 10 দিন পর 1 সপ্তাহ আগে হাসপাতাল থেকে আমাকে বাড়িতে আনা হয়েছে। এখন আমি অনেকটা সুস্থ, নিজে নিজে চলাফেরা হাঁটাহাঁটি করতে পারি। এই সব কিছু হয়েছে রিমির জন্য। রিমি আমার এতটা সেবা যত্ন করেছে যে মাত্র কয়েকদিন আমি সুস্থ হয়ে উঠেছি। আমার এত তাড়াতাড়ি সুস্থ হওয়া দেখে ডক্টরও অবাক। তবে আমি শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে এখনও অসুস্থ। ইদানিং রিমি আমার সাথে খুব একটা কথা বলে না। আমাদের যা কথা হয় সব চোখে চোখে। তাছাড়া হাসপাতাল থেকে বাড়ি আসার পর থেকেই দেখছি রিমি সবসময় মনমরা হয়ে থাকে। বসে বসে কি যেন চিন্তা করে, জিজ্ঞাসা করলে উত্তর দেয় না। তাছাড়া আজকাল রিমির সাথে কথা বলতে আমারও কেমন যেন অস্বস্তি লাগে। লজ্জায় রিমির চোখের দিকে তাকাতেও পারি না। আমি অসুস্থ হওয়ার পর নিজের মা যেখানে আমার সেবা যত্ন করেনি, সেখানে রিমি আমার সেবা যত্ন করেছে। রাত জেগে আমার পাশে থেকেছে, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়েছে, নিজের হাতে খাইয়ে দিয়েছে। আমার কখন কোন ওষুধ লাগবে সেটা রিমি এনেছে। এমনকি রিমি আমার মলমূত্রও পরিষ্কার করেছে। প্রথম কয়েকদিন আমি বিছানা থেকে উঠতে পারতাম না, যাবতীয় কাজ বিছানাই করতাম। রিমি সামান্য বিরক্তবোধ না করে, কোনো রকম বিরক্ত ছাড়াই আমার সকল কাজ করেছে। একটা মেয়ে কতটা ভালোবাসলে এসব করতে পারে, রিমিকে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। অথচ আমি কি নির্মমভাবে রিমির উপর অত্যাচার করেছি। সবসময় অবজ্ঞা, অবহেলা, গালাগালি, গায়ে হাত তোলায় এসব লেগেই থাকতো। কখনো মনে হয়নি রিমির উপর আমি অন্যায় করেছি। কিন্তু এখন রিমিকে দেখলে অনুশোচনাবোধ কাজ করে, নিজেকে নিজেই ধিক্কার দিই। তবে এই কয়েকদিন আমি বেশ বুঝতে পেরেছি রিমি আমার কতটা জায়গা জুড়ে রয়েছে। আগে রিমিকে দেখলে রাগে ফেটে পড়তাম, কিন্তু এখন রিমিকে এক মুহূর্ত না দেখলে আমার পৃথিবী থেমে যায়। কিছুই ভালো লাগে না, সামান্য হাসতে পর্যন্ত পারি না। রিমিকে এক নজর দেখার জন্য মন আনচান করে। ভালোবাসা মনে হয় একেই বলে। হ্যাঁ, আমি রিমিকে ভালোবেসে ফেলেছি, প্রচণ্ড পরিমাণে ভালোবেসে ফেলেছি। জানি না রিমি এত কিছুর পর আমাকে মেনে নেবে কিনা, সব বললে আবার আমার সাথে ঘর বাঁধবে কিনা। তবে একটা কথা সত্যি, আমি রিমিকে ছাড়া আর বাঁচব না। ওর সাথে আমি সারা জীবনই থাকতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে আমি রিমিকে ভালোবাসার কথা বলতে পারছি না। যখনই বলতে চাই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। চোখের সামনে রিমির উপর অত্যাচার করাগুলো ভেসে ওঠে। তবে আমি নিশ্চিত রিমি আমাকে ক্ষমা করে দেবে। রিমির যাই হোক আমাকে দূরে ঠেলে দেবে না। আমার বিশ্বাস, আমি যেমন রিমিকে ভালোবাসি তেমন সেও আমাকে ভালোবাসে। শুধু আমার উপর একটু অভিমান করে আছে, এই যা। আমি ঠিক করেছি আজ রাতে রিমিকে প্রপোজ করব। সব কিছু নতুন করে শুরু করব। রিমিকে আর কষ্ট দেব না, শুধু ভালোবাসা দেব। আমি রিমিকে প্রপোজ করার জন্য 101টা গোলাপ কিনে এনেছি। সাজবাতি দিয়ে পুরো ছাদ সুন্দর করে সাজিয়েছি। আজ রিমিকে অনেক বড় একটা সারপ্রাইজ দেব। ওর সামনে হাঁটু গেড়ে বসে ফিল্ম স্টাইলে প্রপোজ করব। তারপর সারা রাত দুজনে ছাদে বসে রোমান্টিক মুহূর্ত কাটাবো। আমার সব কাজ শেষ করে আস্তে আস্তে প্রায় রাত হয়ে গেল। এমন সময় রিমির বাবা মানে ছোট আব্বু আমাকে ডাক দিল। হঠাৎ ছোট আব্বুর ডাক শুনে আমি চমকে উঠলাম, কারণ ছোট আব্বু আমার সাথে কথা বলে না। হাসপাতাল থেকে বাড়ি আসার পর থেকেই একবার আমার দিকে তাকায়নি পর্যন্ত। কিন্তু হঠাৎ আজ ডাকছে কেন? যাই হোক,
রিমির বাবা মানে ছোট আব্বুর ডাক শুনে আমি 7-5 না ভেবে তাড়াতাড়ি ড্রয়িং রুমে এলাম। ড্রয়িং রুমে এসে দেখি ছোট আব্বু ছোট আম্মু সোফা বসে কি যেন আলোচনা করছে। তাদের ঠিক একটু দূরে মা বাবা বসে আছে। আমি দূরে দূরে বুক নিয়ে ছোট আব্বুর সামনে গিয়ে দাঁড়ালাম। ভেবেছিলাম ছোট আব্বু আমার উপর বকাঝকা রাগারাগি করবেন, কিন্তু আমার জন্য যে এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে কল্পনা করিনি। ছোট আব্বু নাকি রিমির বিয়ে ঠিক করেছে, পাত্র আর কেউ নয়, রিমির দুঃসম্পর্কের খালাতো ভাই সাজ্জাদ।